যেইভাবে সবকিছু প্ল্যান করা হয়েছে এগুলো কি আদৌ সফল হবে? না, হবে কি হবে না সেটা নিয়ে আমার চিন্তা করা যাবে না। সফল আমার করতেই হবে। নিজের বিয়ের আসরে বসে এগুলো ভাবছে নীল। কিছুক্ষণ পরে কাজী সাহেব কবুল বলতে বলে নীল কবুল বলে কিছুক্ষণ পরে পাত্রীও কবুল বলে, কিন্তু কাজী সাহেব আর দুই একজন ছাড়া কেউ আলহামদুলিল্লাহ বলে না। তারপর কাজী সাহেব একাই মনোজাত দিয়ে নিজের হাদিয়া নিয়ে চলে যান। তারপর দৃশ্য পরিবর্তন হয় বাসর ঘরে। নীল রুমে প্রবেশ করে দরজা আটকে দেয়। তারপর বিছানার কাছে গিয়ে বসতেই তার বউ নিধি উচ্চস্বরে বলে ওঠে, এই একদম আমার কাছে আসবি না। আমি কখনো তোকে স্বামী হিসেবে মানবো না। তুই আমাকে জোর করে বিয়ে করেছিস। আরে নিধি, তুমি কি সব বলছো? আমি তোমাকে জোর করে বিয়ে করেছি মানে? হ্যাঁ, তুই দাদা ভাইকে বশ করেছিস, বাবাকে কি সব বুঝিয়ে আমাকে বিয়ে করেছিস। বিশ্বাস করো নিধি। একদম কোনো কথা বলবি না। আমি তোর মুখে কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে নিধি, তুমি যেহেতু কিছু শুনতে চাও না আমিও বলবো না, কিন্তু মনে রেখো আমি কিন্তু সত্যি তোমাকে ভালোবাসি। বুঝতে বেশি দেরি করো না, পরে নিজেই পস্তাবে। এই বলে নীল একটি বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে। নিধি নীলের শেষ কথাটা ভাবছে, কিন্তু তার মাথায় ঢুকছে না। বুঝতে দেরি করে না, পরে নিজেই পস্তাবে। নিধি তখন বেশি কিছু না ভেবে শুয়ে পড়ে। সে যে এখন বিবাহিত এটা নিয়ে নিধির কোনো মাথা ব্যথা নেই। এই বিয়েটা যেন নিধির কাছে ছেলে খেলা। নিধি ঘুমিয়ে পড়ে। নীলও বেশি চিন্তা না করে আগামীকালকের খাটুনির কথা ভেবে ঘুমিয়ে যায়। রাতের চাঁদ ডুবে গিয়ে সূর্য মামা আকাশে উকি দেয়। নীলের ঘুম ভাঙি নিধির চিৎকারে। এই চাকর ওঠ, ওঠ বলছি। আমাকে বিয়ে করে কি ভেবেছিস তুই এখন জামাই আদর পাবি? এই বিয়ে কেউ মানে না। তুই চাকর ছিলি, চাকরই থাকবি। নীল ঘুম থেকে উঠে বসে। নিধির কথার উত্তর দেওয়ার মতো কোনো শব্দ তার জানা নেই। তুই এখনো বসে আছিস কেন? যা, গিয়ে আমার কাপড়গুলো ধুয়ে দে। নীল উঠে ওয়াশরুমের দিকে যাচ্ছিল, তখনই দরজা থেকে একজনের কণ্ঠ ভেসে আসে। আরে নীল ভাইয়া, আপনি বসুন তো, আমি রহিমা খালাকে পাঠিয়ে দিচ্ছি, উনিই কাপড় ধুয়ে দিবে। আর নিধি, তোর কি ওকে এখনো কাজের লোক মনে হয়? ও এখন তোর হাজবেন্ড, তোর ওনার সাথে ওইরকম ট্রিট করা উচিত। চুপ কর, তোর থেকে আমার জ্ঞান নেওয়া লাগবে না। আমি তোকে জ্ঞান দিচ্ছি না নিধি, যেটা সত্যি সেটাই বলছি। কোনো মেয়েই তার হাজবেন্ডের সাথে এরকম ব্যবহার মানায় না, সে যেমনই হোক না কেন। এসেছে সাংসারিক মেয়ে, যখন তোর বিয়ে হবে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখে নিও। আদিবা তখন আর কথা না বাড়িয়ে কিছুটা রেগে রুম থেকে চলে যায়। নীল তখন কোনো কথা না বলে ওয়াশরুমে গিয়ে কাপড়গুলো ধুয়ে দেয়। আচ্ছা, এই ফাঁকে আদিবার সম্পর্কে বলি। ছোটবেলা থেকে নিধি আর আদিবা বেস্ট ফ্রেন্ড। তার যখন হাই স্কুলে পড়তো তখন গাড়ি অ্যাক্সিডেন্টে আদিবার বাবা মা মারা যায়। তারপর নিধির বাবা আদিবাকে তাদের বাড়িতে নিয়ে আসে আর তাকেও নিজের মেয়ের মতোই দেখে। আদিবাও তাকে বাবা বলে ডাকতে অভ্যস্ত হয়ে যায়। আদিবা নিধির থেকে বয়সে কিছুটা ছোট, তাই আদিবাকে মাঝে মাঝে আপু বলে, আবার নাম ধরেও ডাকে। আচ্ছা চলুন গল্পে ফিরি। নীল তখন ওয়াশরুম থেকে কাপড় ধুয়ে বের হয়। তখন তার পরনে সাধারণ টি শার্ট ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। নিধি আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করছিল। নীলকে এভাবে বের হতে দেখে সে তার ছেলের হাসি হাসলো। দেখেছিস, নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করলে তোকে কেমন মানায়। এই বালতি আর ভেজা কাপড় হাতেই তোকে বেশি মানাচ্ছে, ড্রয়িং রুমের সোফায় না। নীল কোনো উত্তর দিল না। সে জানে আগ্নেয়গিরি ফেটে পড়ার আগে যেমন শান্ত থাকে তাকেও এখন তেমন থাকতে হবে। সে শুধু মনে মনে হাসলো। যে হাত আজ কাপড় কাচ্ছে সেই হাত যখন কোটি টাকার ডিল সাইন করে তখন নিধির মতো মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে। নীল ভেজা কাপড়গুলো বেলকুনিতে শুকাতে দিয়ে নিজের ডয়ের থেকে একটি পুরনো গেঞ্জি বের করে নিল। নিধি তখনও আয়নার সামনে দাঁড়িয়ে দামি লিপস্টিক ঠোঁটে লাগাচ্ছে। আয়নার প্রতিফলন থেকে সে নীলকে দেখছিল। কাপড়গুলো ধুয়ে দিয়েছি, আর কিছু করতে হবে? এখন ড্রয়িং রুমে গিয়ে সবার নাস্তা টেবিলে গুছিয়ে রাখ। আর শোন, আজ আমার বন্ধুরা বাড়িতে আসবে, ভুলে যেন ওদের সামনে নিজেকে আমার বর বলে পরিচয় দিস না। বলবি তুই এই বাড়ির নতুন মালি বা কাজের লোক। মান সম্মান ডুবাস না আমার। নীলের চোয়ালটা একবার শক্ত হয়ে আবার স্বাভাবিক হয়ে গেল। সে মৃদু হেসে রুম থেকে বেরিয়ে গেল। নিধির বাবা সাজ্জাদ সাহেব এবং আদিবা নাস্তার টেবিলে বসে আছেন। নীল নিঃশব্দে প্লেটগুলো সাজিয়ে দিচ্ছে। সাজ্জাদ সাহেব দীর্ঘশ্বাস ফেলে নীলের দিকে তাকালেন। তিনি জানেন নীলের আসল পরিচয় কি, কিন্তু নীলের কথা মতোই তিনি চুপ করে আছেন। নীল বাবা, তুমি কেন করছো এসব? রহিম আছে তো? সমস্যা নেই চাচা, নিজের বাড়ির কাজ করতে লজ্জা কিসের?
এটা কি নীল ভাইয়ার নিজের বাড়ি? এটা তো তার শ্বশুর বাড়ি। আপু যে কি শুরু করেছে, জাস্ট অসহ্য। আদিবা আপু, আপনি আমাকে ভাইয়া বলবেন না, আমি আপনার থেকে বয়সে ছোট। কথার মাঝখানে নিধি হিলজুতার শব্দ তুলে ড্রয়িং রুমে প্রবেশ করলো। তার হাতে দামি আইফোন। সে ফোনে কারোর সাথে কথা বলতে বলতে হাসছে। হ্যাঁ রে জুই, তোরা আয়, আমি সব অ্যারেঞ্জ করে রেখেছি। আজ তোদের ধামাকে একটা সারপ্রাইজ দিব। ফোন রেখে নিধি টেবিলের কাছে আসতেই আদিবা বলল, আপু, নীল ভাইয়াকে দিয়ে তুমি কাজ করাচ্ছ কেন? উনি নাস্তা দিচ্ছে, এটা দেখতেই কেমন লাগছে। ওর যেটা কাজ ওটাই করছে, তোরা তো দরদ লাগছে কেন রে? এতই যখন মায়া, তো তুই কেন বিয়ে করলি না এই খ্যাটটাকে? নিধি, মুখ সামলে কথা বলো। নীল এই বাড়ির জামাই। জামাই? বাবা, তুমি একটা ভিখারিকে এনে আমার গলায় ঝুলিয়ে দিয়েছো আর আশা করছো আমি তাকে মাথায় তুলে নাচবো? ইম্পসিবল। নীল কোনো কথা না বলে রান্নাঘরের দিকে চলে গেল। তার পকেটে থাকা ফোনটা তখন থরথর করে কাঁপছে। নীল আড়ালে গিয়ে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো, স্যার, দুবাইয়ের প্রজেক্টটা সাকসেসফুলি আমরা পেয়ে গেছি। আগামী সপ্তাহে আপনার সিগনেচার লাগবে। আর আপনার বাবা জিজ্ঞেস করছিলেন আপনি আর কতদিন এই গরিব সাজার নাটকটা করবেন। নীল জানালার বাইরে তাকিয়ে মুচকি হাসলো। আর কিছুদিন। যারা শুধু বাইরের খোলস দেখে মানুষকে বিচার করে, তাদের আসল চেহারাটা দেখা শেষ হলেই আমি ফিরব। আপাতত নিধিকে বুঝতে দাও অহংকার কোথায় গিয়ে থামে। এরপর বিকেল ৩টা। নিধির বন্ধুদের আগমন। নিধির ৩-৪ জন বন্ধু ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। নীল তখন ঘর মোছার অভিনয় করছে, মাথায় একটা গামছা বাঁধা। কি রে নিধি, তোর বর কোথায়? তোর বাবা মানে আঙ্কেল নাকি কার সাথে জানি বিয়ে দিলেন? আমাদের সাথে আলাপ করিয়ে দিবি না? নিধি কড়া চোখে নীলের দিকে তাকালো। নীল তখন খুব সাধারণ ভঙ্গিতে ড্রয়িং রুমের কোণাটা মুছছে। ও তো আমার বর না, ও হলো আমাদের নতুন চাকর। বাগান পরিষ্কার করে, ঘর মোছে। আমার বিয়ের কথা যেটা শুনেছিস ওটা জাস্ট একটা গুজব। দাদামশাই একটা ছেলেকে পছন্দ করেছিলেন, কিন্তু আমি রিজেক্ট করে দিয়েছি। বন্ধুরা হাসাহাসি শুরু করলো। সামিয়া নীলের দিকে একটা টিস্যু ছুঁড়ে দিয়ে বলল, এই চাকর, যা তো আমাদের জন্য কফি নিয়ে আয়। নীল টিস্যুটা তুলে ডাস্টবিনে ফেলল। আদিবা দূর থেকে সব দেখছিল এবং তার চোখে জল চলে এলো। সে বুঝতে পারছে না নীল ভাইয়া কেন এত অপমান সহ্য করছে। নীল কফি আনতে রান্নাঘরে গেল, কিন্তু যাওয়ার সময় সে তার ফোনটা সোফায় ফেলে গেল। কিছুক্ষণ পরে স্ক্রিনে জ্বলে উঠল একটি ইন্টারন্যাশনাল নাম্বার থেকে কল আসছে। আর স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা উঠছে, চেয়ারম্যান গ্লোবাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। নিধির বান্ধবী জুয়ের নজর ফোনের দিকে গেল। সে অবাক হয়ে বলল, কি রে নিধি, তোর চাকরের ফোনে গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান কল দিয়েছে কেন? নিধি কথাটা বিশ্বাস করে না। সে কথাটা মজা করে উড়িয়ে দেয়। দূর, এটা হয়তো কোনো অফিসিয়াল নাম্বারের কল। এই ফকিন্নিকে কল করবে গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান, এটা স্বপ্নেও সম্ভব না। নিধির এই একই কথায় নীল কিছুটা স্বস্তি পায়, কারণ নিধি তাকে সন্দেহ করেনি, কোনো কিছু বুঝতেও পারেনি। কিন্তু তারপরও নিধির এই রকম আচরণে নীল অনেকটা কষ্ট পায়। তো এভাবেই দিনটা শেষ হয়ে যায়। রাতে রুমের মধ্যে তোকে দেখেই আমার ঘৃণা করে, আর সেই তোর সাথেই আমার এক ছাদের নিচে থাকতে হচ্ছে। নীল কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ে। নিধি শুয়ে পড়ে ঘুমিয়ে যায়। নীলের ঘুম আসছিল না। নিজের ভালোবাসা মানুষের কাছ থেকে এমন আচরণ কখনো আশা করেনি নীল। নীল চোখ বন্ধ করে অতীতে ডুব দেয়। তো দর্শক, আপনারাও চলুন আমরা অতীতে গিয়ে জেনে আসি নীল কিভাবে নিধিকে ভালোবেসেছিল। ফ্ল্যাশব্যাক 2 মাস আগে। আজকের আলোচনায় আমরা ভবিষ্যতের পথরেখা এঁকেছি। এই পথ চলায় প্রতিটি পদক্ষেপ হবে আমাদের অঙ্গীকারের প্রতিফলন। আমরা শুধু লক্ষ্য অর্জন করব না, আমরা ইতিহাস গড়ব। চলুন একসাথে সেই ইতিহাসের সূচনা করি এখানেই। তো আজকে এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। নিজের গন্তব্য শেষ করে মিটিং রুম থেকে বের হয় নীল। তারপর নিজের কেবিনে গিয়ে বাকি কাজগুলা করা শুরু করে। নীলের বাবা শহীদ চৌধুরী হচ্ছেন দেশের একজন টপ বিজনেসম্যান। বর্তমানে তিনি কোম্পানির দায়িত্ব অনেকটাই ছেড়ে দিয়েছেন, কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে নীলকে কোম্পানির চেয়ারম্যান এর আসনে বসানো হয়নি, কারণ নীল নিজেই বারণ করেছে আগে তার সম্পূর্ণ ধারণা হোক, তারপর বাকিটা দেখা যাবে। দুপুর 2টা। নীল তার সব কাজ শেষ করে পিএকে ডাক দেয়। তামিম সাহেব, আজকে অফিস 3টার দিকেই ক্লোজ করে দিবেন। ঠিক আছে স্যার, সমস্যা নেই। তারপর নীল অফিস থেকে বেরিয়ে তার গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।
মাঝ রাস্তায় জ্যাম লাগে। পাশেরই একটা ভার্সিটির গেট দিয়ে কয়েকজন মেয়ে বেরোচ্ছিল। নীলের চোখ আটকে যায় সেখানে একটা মেয়ের উপর। নীল এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে আছে, যেমন তার মায়াবী চোখ তেমনি তার হাসি। সবকিছুই নীলকে মুগ্ধ করছে। নীলের ধ্যান ভাঙ্গে গাড়ির হর্নে। জ্যাম ছেড়ে দিয়েছে। নীল তখন সোজা তার বাড়ি চলে আসে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে লাঞ্চ করে নেয়। তার বাবা মায়ের সাথে ড্রয়িং রুমে বসে, কিন্তু তার মাথায় এখনো সেই মেয়ের প্রতিচ্ছবি ঘুরপাক খাচ্ছে। নীলকে চিন্তিত দেখে তার মা জিজ্ঞেস করে, কিরে বাবা, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? অফিসে কি কোনো সমস্যা হয়েছে? না মা, কোনো সমস্যা হয়নি, এমনিতে একটু কোম্পানি নিয়ে ভাবছি। এই খবরদার, তুইও তোর বাবার মতো শুরু করিস না। তোর বাবাও সারাদিন তো কোম্পানির কাজ করতোই, তারপরে বাড়ি এসেও কোম্পানি নিয়ে পড়ে থাকতো। তুই এমন হোস না। ছেলে তো তার বাবার মতোই হবে, আর কোম্পানি নিয়ে ভাবা এটা তো খারাপ না। তোমার সমস্যা কোথায়? আমি তোমার এসব অভ্যাস সহ্য করেছি। অন্য কেউ হলে এতদিনে 10 বিয়ে করা লাগতো। কয়েকদিন পর ছেলেরও সংসার হবে। আমি চাই না আমার মতো আমার হবু বৌমার কোনো ঝামেলা সহ্য করতে। বাহ বাবা, এখনই বৌমা নিয়ে ভাবছো? কেন ভাববো না? আমার একমাত্র বৌমা বলে কথা, তাকে তো আমি পুরো রাজকন্যা বানিয়ে রাখবো। তাহলে তো আরে থামো তো তোমরা, আমি রুমে গেলাম। নীল তখন বসা থেকে উঠে রুমে চলে যায়। তারপর দৃশ্য পরিবর্তন হয় রাতে ডিনার টেবিলে। শাহেলা চৌধুরী নীলকে বলে, নীল, আমি ভাবছিলাম কোম্পানির দায়িত্ব নেওয়ার আগে না হয় বিয়েটা করে নে। আমার কাছে খুব ভালো একটা মেয়ে আছে, তুই একটু ছবিটা দেখ। মা থামো তো, আমি এখন বিয়েতে ইন্টারেস্ট না। আরে তুই ছবিটা তো দেখ, আমি শিওর তোর অপছন্দ হবে না। নীলের মা তখন একটি ছবি নীলের সামনে ধরে। নীল ছবিটি দেখে হা হয়ে যায়, কারণ ছবিতে থাকা মেয়েটি আর কেউ না, এটা সেই মেয়ে যে কিনা আজকে বিকেলে নীলের মন কেড়ে নিয়েছিল। নীল ছবিটির দিকে তাকিয়ে আছে। কিরে, কোথায় হারিয়ে গেলি? ছবির দিকে যেভাবে তাকিয়েছিলি, বাবা। আসলে মা, মানে মানে কি হয়েছে বলতো? তুই কি এই মেয়েটাকে আগের থেকে চিনিস? নীল তখন আজকে পুরো ঘটনা তার মাকে বলে। পাশে বসে তার বাবাও সবটা শুনে। তাহলে তো আর কোনো সমস্যা রইলো না। তোরও যেহেতু পছন্দ, তাহলে তো পাকা কথা বলে নেওয়া যায়। না মা, এখন না। বর্তমানের মেয়েরা বাহিরের থেকে যেমন ভিতর থেকে তেমন হয় না। অর্থাৎ আমি তাদের মন বোঝাচ্ছি। সুন্দরী হলেই যে ভালো মনের ভালো গুণের নারী হবে সেটা কিন্তু নয়। আচ্ছা বুঝেছি, তুই কি বোঝাচ্ছিস। এখন বল তুই কি করতে চাস? নীল তার সব প্ল্যান তাদের বলে। সে নিধিকে পরীক্ষা করতে চায়। আচ্ছা, নিধির বাবা সাজ্জাদ আমার বন্ধু হয়, ওকে আমি বলে দিচ্ছি সবটা। এরপর নীল সেই বাড়িতে ছদ্মবেশে চাকর সেজে যায়। তারপর 1 মাস কাজ করে। একদিন এলাকার কিছু ছেলে নিধিকে হুমকি দেয় যে তাদের লিডারের নিধিকে পছন্দ হয়েছে আর সে নিধিকে বিয়ে করতে চায়। এটা শুনে নিধি ভয় পেয়ে যায়। ওইসব গুন্ডা মাস্তানের সাথে বিয়ে হবার চেয়ে বাড়ির চাকরের সাথে বিয়ে হওয়া অনেক অনেক গুণে ভালো। আমি আজকেই নিধির সাথে নীলের বিয়ে দিয়ে দেব। নিধি তখন অনেক ভয় পেয়েছিল। সে বারণ করতে পারে না। আসলে এগুলো সবই নীল আর সাজ্জাদ সাহেবের প্ল্যান। আর যারা হুমকি দিয়েছিল তারও নীলেরই লোক। আর সেদিন রাতে বিয়ে হয়। তারপর তো জানেনি। তাহলে চলুন গল্পে ফিরি। অতীত থেকে বর্তমানে ফিরে আসে নীল। জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সে। নিধি পাশে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, অথচ যার কারণে নিধি আজ নিরাপদ সেই মানুষটার প্রতি তার বিন্দুমাত্র সম্মান নেই। নীল মনে মনে বলে, নিধি যেদিন নিজের ভুল বুঝতে পারবে সেদিন কি এই ঘৃণাটুকু ধরে রাখতে পারবে? সকাল হতেই আবারও শুরু হয় নিধির তুচ্ছতা ছিল। নিধি ঘুম থেকে উঠে পা দিয়ে নীলকে ধাক্কা দিয়ে বলে, এই ড্রেন পরিষ্কার করার লোক ওঠ, আজ আমার পার্লারে যাওয়ার আছে। ড্রাইভার রহিম কাকা ছুটিতে, তুই গাড়ি বের কর। আর তোকে আমার ড্রাইভার হতে হবে আজ। ঠিক আছে নিধি, আমি আসছি। নীল গাড়ি বের করে নিধির জন্য অপেক্ষা করছে। নিধি দামি গাউন পরে রাজকন্যার মতো বের হয়ে গাড়ির পেছনের সিটে বসলো। নীল আইনায় নিধির দিকে তাকাতে নিধি ধমক দিয়ে ওঠে, সামনের দিকে তাকিয়ে গাড়ি চালা। তোর সাহস তো কম না আমার দিকে তাকিয়ে থাকিস। মনে রাখবি তুই জাস্ট আমার কেনা একটা গোলাম। নীল নিঃশব্দে গাড়ি চালানো শুরু করলো। পথে নিধি তার এক বান্ধবীর সাথে ফোনে কথা বলছে। হ্যাঁ রে, কাল তো ওই চাকরটা ফোনে কার জানি কল এসেছিল। আমি তো হেসেই বাঁচি না। ও নিশ্চয়ই কোনো দালালের নাম
চেয়ারম্যান দিয়ে সেভ করে রেখেছে। এরকম খ্যাত লোকগুলোর ভাব দেখে আমার গা জ্বলে। নীল মনে মনে হাসলো। সে গাড়ি থামালো শহরের সবচেয়ে বড় বিউটি পার্লারের সামনে। নিধি নামার সময় নীলের হাতে 500 টাকার একটা নোট ছুড়ে দিয়ে বলল, এই নে, পাশের দোকান থেকে গিয়ে কিছু খেয়ে নিস, আর গাড়ি ওখানেই রাখবি, এক পাও নড়বি না, আমার বের হতে দেরি হবে। নিধি ভেতরে চলে যেতে নীল গাড়ি থেকে নামলো। ঠিক তখনই সেখানে একটি কালো রঙের মার্সিডিজ এসে থামলো। ভেতর থেকে বের হয়ে এলেন নাদিম, অর্থাৎ নীলের বিয়ে। নাদিম নীলকে এই অবস্থায় দেখে আঁতকে উঠল। স্যার, আপনি এখানে, আর আপনার গায়ে এই সাধারণ শার্ট? স্যার, দুবাইয়ের প্রজেক্ট নিয়ে একটা ছোট জটিলতা হয়েছে, আপনার একটা সাইন খুব জরুরি। নাদিম, আমি এখন যেতে পারবো না। নিধি ভেতরে, ও বের হলে আমাকে ওকে নিয়ে বাসায় যেতে হবে। আমি আমার পরিচয় এখনই প্রকাশ করতে চাই না। কিন্তু স্যার, আজকের ফাইলটা সাইন না হলে অনেক লস হবে। আপনি যদি 5 মিনিটের জন্য ওই কফি শপে আসতেন। ঠিক আছে, শোনো, তুমি ফাইল নিয়ে ওই কোণের ক্যাফেতে বসো, আমি আসছি। আর এই গাড়ির দিকে নজর রেখো। নীল দ্রুত ক্যাফেতে গিয়ে কয়েকশো কোটি টাকা ডিল সাইন করলো। ঠিক তখনই 5 মিনিট পরে নিধির পার্লার থেকে বের হয়ে এলো। নীল তখনও ক্যাফে থেকে বের হতে পারেনি। নিধি এসে দেখলো গাড়ি আছে, কিন্তু ড্রাইভার নীল নেই। এই ছোট লোকটা গেল কই? আমার টাকা খেয়ে এখন পালিয়েছে। দাঁড়াও, আজ বাড়িতে ফিরুক। নিধি রেগে মেগে একটা উবার ডেকে চলে গেল। নীল যখন দেখলো নিধি নেই, সে দ্রুত গাড়ি নিয়ে বাসায় ফিরল। বাসায় ঢুকতেই ড্রয়িং রুমে সাজ্জাদ সাহেবের সামনে নিধি চিৎকার শুরু করলো, বাবা, তোমার এই আদরের জামাইকে আজই ঘাড় ধাক্কা দিয়ে বের করো। ও আমাকে পার্লারের সামনে ফেলে রেখে কোথায় জানি ফুর্তি করতে গিয়েছিল। নির্ঘাত কোনো খারাপ আড্ডায় গিয়েছিল। নীল, তুমি কোথায় গিয়েছিলে বাবা? আসলে আঙ্কেল, আমার হঠাৎ খুব পেট খারাপ করেছিল, তাই পাশের ফার্মেসিতে গিয়েছিলাম। এসে দেখি নিধি নেই। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। তুই একটা চোর, লম্পট। নিধি, তুই একটু বেশিই করছিস। ও কি অসুস্থ হতে পারে না? আর তুই ওকে এমন মনে করিস না, এটা ঠিক না। একটা মানুষের শরীর খারাপ হতেই পারে। তুই কি চুপ করবি আদিবা? তোকে বলেছি না ওর দালালি করবি না? তোর এত দয়া হলে তুইও সেবা কর গিয়ে। নীল কোনো কথা না বলে রান্নাঘরের দিকে চলে গেল। তার চোয়াল শক্ত হয়ে আছে। নিধি এই অপমান সহ্য করার একটা সীমা আছে, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করলো। রাত 10টা। সাজ্জাদ সাহেব নীলের ঘরে আড়ালে এলেন। নীল বাবা, আর কতদিন? আমার নিজের মেয়ের ব্যবহার দেখে আমার নিজেরই লজ্জা লাগছে। তুমি কেন এত অপমান সইছো? আমার ভয় হয় যেদিন তোমার পরিচয় ও জানবে, সেদিন ও নিজের মুখ দেখাতে পারবে তো? আঙ্কেল, মানুষের আসল রূপ বিপদে বা ক্ষমতার দম্ভে প্রকাশ পায়। আমি দেখতে চাই নিধি আর কত নিচে নামতে পারে। যেদিন ও শিখবে যে টাকা নয় মানুষ বড়, সেদিনই আমি আমার পরিচয় দেব। আপাতত ওকে ওর অহংকার নিয়ে থাকতে দিন। পরের দিন সকালে নিধি আরো বেশি উদ্যুত হয়ে উঠল। তার এক বান্ধবীর বার্থডে পার্টি আছে এক বিলাসবহুল রেস্টুরেন্টে। সে নীলকে হুকুম করলো তাকে সেখানে পৌঁছে দিতে এবং পার্টির সময় বাইরে দাঁড়িয়ে থাকতে। আজ আমার বান্ধবীর জন্মদিন, তুই গাড়ি নিয়ে যাবি। আর সাবধান, ভেতরে ঢোকার চেষ্টা করবি না। তোকে দেখলে আমার বন্ধুরা ভাববে তুই আমাদের বাড়ির কাজের লোক। ভুল করেও নিজেকে আমার স্বামী বলবি না। ঠিক আছে নিধি, তোমার বন্ধুরা যা ভাবে ভাবুক, আমি বাইরেই থাকবো। রেস্টুরেন্টের সামনে গিয়ে নীল গাড়ি পার্ক করলো। নিধি ভেতরে ঢুকে গেল। নীল বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল না, বরং ফোনে নাদিমের সাথে কথা বলছিল। নাদিম, আজকের ডিনার পার্টিটা তো এই রেস্টুরেন্টেই হওয়ার কথা ছিল, তাই না? গ্লোবাল গ্রুপের পার্টনারদের সাথে। হ্যাঁ স্যার, আপনি কি আসবেন? আমি বাইরেই আছি, তবে আজ আমি বড় কোনো পোশাকে আসব না। আমি দেখব আমার অবর্তমানে তারা আমাকে কতটা গুরুত্ব দেয়। তুমি ভেতরে যাও, আমি কিছুক্ষণ পর আসছি। নীল যখন রেস্টুরেন্টের গেটের কাছে গেল, নিধির এক বন্ধু তাকে দেখে ফেলো। সে দৌড়ে নিধির কাছে গিয়ে বলল, কিরে নিধি, তোর এই মালিটা তো গেটের কাছে ঘুরঘুর করছে। ও কি ভেতরে আসতে চায় নাকি? ও সাহস তো কম না, আমি এক্ষুনি ওকে মজা দেখাচ্ছি। নিধি তত্তর করে গেটের কাছে এলো এবং সবার সামনে নীলকে একটা কড়া থাপ্পড় মারল। নীল হতভম্ব হয়ে নিধির দিকে তাকালো। নিধির বন্ধুরা হাসাহাসি শুরু করলো। তোকে বলেছি না বাইরে থাকতে? তোর সাহস কি করে হয় এই দামি রেস্টুরেন্টের ভেতরে উকি দেওয়ার? তুই কি চোর নাকি? আমি শুধু দেখতে এসেছিলাম তোমার পানির বোতলটা গাড়িতে ফেলে এসেছো কিনা। আমার বোতল লাগবে না, তুই এক্ষুনি এখান থেকে যা।
নীল গালে হাত দিয়ে চেপে ধরল। তার চোখে কোনো জল নেই, বরং আগুনে স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে। ঠিক তখনই রেস্টুরেন্টের ম্যানেজার হন্তদন্ত হয়ে দৌড়ে এলো। সে নিধিকে নয়, বরং নীলের দিকে অবাক হয়ে তাকালেন। ম্যানেজার নীলকে চিনতে পেরেছে, কারণ নীল এই রেস্টুরেন্টের মালিক পক্ষীয় একজন ভিআইপি মেম্বার। স্যার আপনি এখানে, আর আপনার গালে হাত, কোনো সমস্যা? আপনি ওকে স্যার বলছেন কেন? ও তো আমাদের বাড়ির চাকর। আপনি কি পাগল? ইনি নীল ম্যানেজারকে চোখের ইশারায় থামিয়ে দিয়ে বলে, ঠিক আছে রফিক সাহেব, উনি ঠিকই বলেছেন। আমি ওনাদের বাড়ির ড্রাইভার। আমার একটা ভুল হয়েছে, তাই ম্যাম আমাকে শাসন করেছেন। ম্যানেজার দমে গেল ঠিকই, কিন্তু সে অবাক হয়ে ভাবছে নীল চৌধুরী কেন আজ ড্রাইভার সেজে মার খাচ্ছে। নীল সেখান থেকে চলে গেল, কিন্তু নিধির মাথায় একটা খটকা লাগলো। এই বিলাসবহুল রেস্টুরেন্টের ম্যানেজার এই খ্যাত লোকটাকে স্যার বলল কেন? রেস্টুরেন্টে সেই অপমানের পর নীল গাড়িতে সে চুপচাপ বসে আছে। তার গালে এখনো নিধির আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়ে আছে। নীল আয়নায় নিজের গালের দিকে তাকিয়ে একটু হাসলো। এই হাসিটা ব্যথা নয়, বরং এক অদ্ভুত ধৈর্যের। সে মনে মনে ভাবছে, নিধি, অহংকার মানুষকে কতটা অন্ধ করে দেয় সেটা তুমি প্রতিদিন প্রমাণ করছো। কিছুক্ষণ পর নিধি তার বন্ধুদের সাথে হাসাহাসি করতে করতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। তাকে দেখে মনে হচ্ছে না যে সে একটু আগে তার স্বামীকে সবার সামনে চড় মেরেছে। নিধি গাড়ির কাছে এসে জানালার কাছে নক করে। এই যে নবাবজাদা, গালে হাত দিয়ে কি ভাবা হচ্ছে? আর শোন, ম্যানেজার তোকে স্যার কেন ডেকেছে আমি জানি। তুই নিশ্চয়ই তাকে জুস দিয়েছিস বা এমন কোনো নাটক করেছিস যাতে সে তোকে দয়া করে। তোর মতো ফকিন্নির কাজই তো বড় লোকদের দয়া পাওয়া। আমি কাউকে ঠকাই না নিধি, হয়তো ম্যানেজার ভুল করে কাউকে চিনতে পেরেছেন। আমি তো ড্রাইভারই। বড় বড় কথা বলিস না, চালা এখন বাসায় চল। বাসে পৌঁছানোর পর আদিবা নীলকে দেখে আঁতকে উঠল। নীলের গালে লাল দাগটা তার চোখে পড়েছে। নীল ভাইয়া, আপনার গালে কি হয়েছে? কেউ কি আপনাকে মেরেছে? আমি মেরেছি কেন? খুব দরদ লাগছে? তোর এই গুণধর দুলাভাই রেস্টুরেন্টের ভেতরে ঢুকে আমার মান সম্মান ডুবানোর চেষ্টা করছিল। আপু, তুমি কি পাগল হয়ে গেছো? নীল ভাই আমাদের বাড়ির জামাই, তুমি তাকে সবার সামনে চড় মারলে? এটা কেমন ধরনের বর্বরতা? কি হয়েছে এখানে? এত চিল্লাপাল্লা কিসের? সাজ্জাদ সাহেব যখন নীলের গালে দাগটা দেখলেন, তার চোখ দিয়ে পানি চলে এলো। তিনি নীলের আসল পরিচয় জানেন, তাই তার বুক ফেটে যাচ্ছে। তিনি নীলের দিকে তাকান, কিন্তু নীল ইশারায় তাকে কঠোরভাবে নিষেধ করলো কিছু বলতে। সাজ্জাদ সাহেব দীর্ঘশ্বাস ফেলে নিধির দিকে ফিরলেন। নিধি, আমি তোকে অনেক আদর দিয়ে মাথায় তুলেছি, কিন্তু আজ তুই যা করেছিস তার ফল তোকে একদিন দিতেই হবে। মনে রাখিস, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। ভিখারিকে সম্মান দেওয়ার শিক্ষা আমার নেই বাবা। কাল আমি আমার বন্ধুদের সাথে রিসোর্টে ঘুরতে যাব, আর এই ড্রাইভারটাই গাড়ি চালাবে, ও আমাদের সেবা করবে। নীল নিঃশব্দে রান্নাঘর দিকে চলে গেল। তার পকেটে ফোনটা ক্রমাগত কাঁপছে। নীল আড়ালে গিয়ে ফোনটা কানে দিল। ওপাশে নাদিম। স্যার, আপনার বাবা আর ধৈর্য ধরতে পারছেন না। উনি বলছেন আজই আপনাকে নিয়ে আসবেন। উনি শুনেছেন নিধি আপনার গায়ে হাত তুলেছে। স্যার প্লিজ ফিরে আসুন। না নাদিম, বাবাকে বলো আরও কিছু সপ্তাহ অপেক্ষা করতে। আমি আমার প্ল্যান থেকে নড়ব না। নিধিকে আমি এমন একটা শিক্ষা দিতে চাই যা ও সারা জীবন মনে রাখবে। মানুষের অন্তরের পরিবর্তন না হওয়া পর্যন্ত আমি পরিচয় দেব না। কিন্তু স্যার, আরও কয়েক সপ্তাহ এই অপমান সইবেন কিভাবে? সহ্য করার শক্তি আমার আছে নাদিম। শুধু তুমি নজর রাখো যেন আমার বাবা সরাসরি এখানে চলে না আসেন। আমি রিসর্টে যাচ্ছি, কাল সেখানে আমার পরবর্তী পদক্ষেপ ঠিক করব। পরের দিন সকাল, নিধি তার ব্যাগ গুছিয়ে নীলের সামনে এসে দাঁড়ালো। সে আজ খুবই ফিটফাট হয়ে সেজেছে। এই যে মালি, ব্যাগগুলো গাড়িতে তোল। আজ তোকে অনেক দূর ড্রাইভ করতে হবে, আর রিসোর্টে গিয়ে তুই সাধারণ স্টাফদের সাথে থাকবি। ভুলেও আমার বন্ধুদের সামনে আসবি না, ব্যাগ বহনকারী হিসেবেই থাকবি ওখানে। ঠিক আছে নিধি, তুমি যা বলবে তাই হবে। নীল গাড়ি চালিয়ে রিসোর্টের দিকে রওনা হলো। রিসোর্টের গেটে পৌঁছাতে দেখা গেল বিশাল আয়োজন। রিসোর্টের ম্যানেজার থেকে শুরু করে সব স্টাফরা গেটে দাঁড়িয়ে আছে। নিধি ভাবলো হয়তো কোনো ভিআইপি গেস্ট আসবে, তাই এই আয়োজন। দেখ, তোরা রিসোর্টটা কত সুন্দর। শুনেছি এই রিসোর্টের মালিক নাকি অনেক বড় লোক।
উফ, যদি তার সাথে একবার দেখা হতো। নীল ব্যাগগুলো নিয়ে রিসোর্টের ভেতর ঢুকছিল। ঠিক তখনই রিসোর্টের জেনারেল ম্যানেজার নীলের দিকে এগিয়ে এলেন। নাদিম আগে থেকে তাকে সতর্ক করে রেখেছিল যেন নীলের পরিচয় ফাঁস না হয়, কিন্তু নীলকে যেন কোনোভাবেই অসম্মান করা না হয়। স্যার সব রেডি, আপনি কি আমাদের ভিআইপি লাঞ্চে যাবেন? নীল লোকটিকে চোখ টিপে ইশারা করে বলে, না রফিক সাহেব, আমি তো ড্রাইভার। আমার জন্য কি স্টাফ কোয়ার্টারের কোনো এক কোণে একটু জায়গা হবে? লোকটি অবাক হয়ে গিয়ে আমতা আমতা করতে লাগলো। ওহ হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি এখানে ব্যাগগুলো রেখে ওইদিকে যান। নীতি দূর থেকে দেখছিল। সে ভাবলো ম্যানেজার হয়তো ব্যাগ বহন করার জন্য নীলকে নির্দেশ দিচ্ছে। সে মনে মনে খুব খুশি হলো। বিকেলে রিসোর্টের পুলের পাশে নীতি আর তার বন্ধুরা আড্ডা দিচ্ছে। নীল তখন সাধারণ একটা টি শার্ট পরে এক কোণে বসে সাগরের দিকে তাকিয়েছিল। এমন সময় নীতির বন্ধু সামিয়া এসে বলল, কি রে নিধি, তোর মালিটাকে তো বেশ আকর্ষণীয় লাগছে ওই নীল টি শার্টে। একটুও তো কাজের লোকের মতো মনে হচ্ছে না। দেখ কেমন রাজকীয়ভাবে বসে আছে। হ্যান্ডসাম? রাস্তার একটা ফকিন্নিকে দামি কাপড় পরালেই কি সে রাজা হয়ে যায়? তুই দাঁড়া, আমি ওর ভাব এক্ষুনি ছুটাচ্ছি। নীতি গ্লাস ভর্তি অরেঞ্জ জুস নিয়ে নীলের দিকে এগিয়ে গেল। তারপর সবার সামনে ইচ্ছে করে নীলের গায়ের উপর পুরো জুসটা ঢেলে দিল। ও সরি, হাতটা ফসকে গেল। তোর তো দামি জামা নেই, তাই ভাবলাম একটু কালারফুল করে দেই। এখন এটা ধুয়ে আয়। আর শোন, আমাদের জন্য ডিনার তুই পরিবেশন করবি। আজ রাতে তুই আমাদের ওয়েটার। ঠিক আছে নিধি, তুমি যখন চেয়েছো আজ রাতে আমি নিজেই তোমাদের খাবার সার্ভ করব। তবে মনে রেখো, ভাগ্য কিন্তু সবসময় এক জায়গায় থেমে থাকে না। নীল সেখান থেকে চলে গেল। নিধি হাসাহাসি করতে লাগলো তার বন্ধুদের সাথে, কিন্তু সে জানে না এই রিসোর্টের মালিকের ডায়েরিতে তার নামটা আজ কালো তালিকায় উঠে গেল। নীল ভেতরে গিয়ে ফোন বের করলো। হ্যালো নাদিম, আগামী কয়েক সপ্তাহ নিধির ওপর কোনো বড় ইনভেস্টমেন্ট বা গিফট যাবে না। ওর ব্যাংক অ্যাকাউন্টগুলো যেন লিমিটেড হয়ে যায় সে ব্যবস্থা করো। আমি দেখতে চাই টাকা ছাড়া এই অহংকারী মেয়েটির পাশে কজন বন্ধু থাকে। রাত তখন গভীর। রিসোর্টের বাইরে সমুদ্রের গর্জনের শব্দ শোনা যাচ্ছে। নীল স্টাফ কোয়ার্টারের একটা ছোট্ট অন্ধকার রুমে শুয়ে জ্বরে ঘরে কাঁপছে। তার সরাসরি আগুনের মতো তপ্ত। সে বারবার পিড়পিড় করছে। নিধি, ভালোবাসা কি শুধুই দামি গাড়িতে আর ব্যাংকের ব্যালেন্সে থাকে? তুমি কি কখনো মানুষটাকে চিনতে পারবে না? এদিকে নিধি তার দামি স্যুটে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, কিন্তু নীলের অনুপস্থিতিতে তাকে বারবার বিরক্ত করছিল। সে ভাবছিল নীলকে দিয়ে আরো কিছু কাজ করিয়ে তাকে অপমান করবে। ওই নীলটা গেল কোথায়? সামিয়া, ও কি তোদের কফি দিয়ে গেছে? না তো, আমি তো বিকেলে দেখলাম ও কেমন যেন টলতে টলতে স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছিল। মরে টলে গেল নাকি আবার? আপু, তুমি কি একবারও মানুষ হিসাবে ভাবো না? নীল ভাইয়া গত কয়েকদিন ধরে যা খাটুনি খাটছে, তার উপর তুমি ওনার গায়ের উপর বরফ জল আর জুস ঢাললে। আমি যাচ্ছি ওনাকে দেখতে। খবরদার আদিবা, তুই যদি এই ছোট লোকের ঘরে যাস তবে তোর সাথে আমার সম্পর্ক শেষ। ও একটা নাটক করছে আমাদের দয়া পাওয়ার জন্য। আদিবা কোনো কথা না শুনে ঘর থেকে বেরিয়ে গেল। অনেক খুঁজে সে স্টাফ কোয়ার্টারের 104 নম্বর রুমটা পেল। ভেতরে নীল মেঝেতে পড়ে আছে। আদিবা ভয়ে চিৎকার দিয়ে উঠল। সে দ্রুত নীলকে বিছানায় তুলল। নীলের শরীর এতই গরম যে আদিবার হাতে সেকা লাগছিল। আদিবা সারা রাত এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করেনি। ঠান্ডা জল দিয়ে সারা রাত নীলের মাথায় জলপট্টি দিল সে। ভোরের দিকে নীলের চেতনায় ফিরে সে আদিবাকে দেখে অবাক হলো। আদিবা, তুমি এখনো এখানে? কেন করছো এসব? আমি তো তোমাদের পরিবারের চোখে শুধুই একজন ভৃত্য। দয়া করে নিজেকে ছোট করবেন না নীল ভাইয়া। আপনি আমার বড় ভাই। আমার আপু ভুল করছে, কিন্তু আমি তো জানি আপনি কতটা পরিষ্কার। আপনি একটু ঘুমন, আমি নাস্তা নিয়ে আসছি। সকাল 9টা। চেক আউটের সময় নীতি তার বন্ধুদের সামনে খুব দম্ভ নিয়ে রিসিপশনে এলো। তার ইচ্ছে আজ বিলটা সবার সামনে পে করে তার আভিজাত্য দেখাবে। সে দামি পার্স থেকে ক্রেডিট কার্ড বের করে দিল। আই এম সরি ম্যাম, আপনার ট্রানজ্যাকশন হচ্ছে না। ব্যাংক থেকে মেসেজ আসছে লিমিট এক্সিড। আপনার অ্যাকাউন্টে সম্ভবত কোনো রেস্ট্রিকশন আছে। শাট আপ! আমার কার্ডের লিমিট আসবে কেন? আমার বাবা গ্লোবাল গ্রুপের ইনভেস্টরদের বন্ধু। আবার চেক করো। ম্যাম, আমি দুঃখিত, আপনার কার্ডে বর্তমানে 1000 টাকার বেশি ব্যালেন্স নেই। আপনার 3,42,000 টাকা বিল বাকি। এটা পেমেন্ট না করলে আমরা আপনাদের পুলিশে সোপর্দ করব।
নিধির পায়ের তলার মাটি সরে গেল। সে তার বন্ধুদের দিকে তাকালো। সামিয়া আর জুই একে অপরের দিকে তাকাচ্ছে। সামিয়া, তুই একটু 3 লাখ টাকা দে তো, আমি বাসায় যেয়ে তোকে ট্রান্সফার করে দেব। সরি নিধি, আমরা ভাবলাম তুই ট্রিট দিবি তাই এসেছি। আমাদের কাছে এত টাকা নেই। আর তুই কি আসলেই বড় লোক তো, নাকি তোর বাবাও নীল চৌধুরীর মতো কোনো নাটক করছে আমাদের সাথে? চল তোরা এখান থেকে সটকে পড়ি। নিধি তথাকথিত বন্ধুরা তাকে এই বিপদে ফেলে রেখেই চলে গেল। নিধি অপমানে আর কান্নাই রিসেপশনের সামনেই বসে পড়ল। রিসোর্টের গার্ডরা তাকে ঘিরে ধরেছে। ঠিক তখনই নীল সেখানে এসে পৌঁছালো। তার শরীর এখন দুর্বল, কিন্তু চাউনি খুব তীক্ষ্ণ। নীলকে দেখে নিধি আরও রেগে গেল। তুই এসেছিস আমার দশা দেখতে? তুই খুশি তো? তোর অলক্ষণে ছায়ার কারণে আজ আমার টাকা বন্ধ হয়ে গেছে, ভিখারি একটা। টাকা থাকলে তো যে কেউ পাশে থাকে নিধি। আজ বুঝতে পারছো তো তোমার সেই দামি বন্ধুদের দাম কতটুকু? রিসেপশনিস্ট যখন পুলিশকে ফোন দিতে যাচ্ছিল, ঠিক তখনই আদিবা তার হ্যান্ডব্যাগ থেকে চেক বই আর কার্ড বের করলো। আদিবা তার গত কয়েক বছরের টিউশনি আর জমানো টাকা থেকে বিলটা পে করার জন্য কার্ড দিল। এই নিন, আমার সেভিংস থেকে টাকাটা কেটে নিন, আর দয়া করে আমার বোনকে অসম্মান করবেন না। বিল পে হওয়ার পর নিধি ফ্যালফ্যাল করে আদিবার দিকে তাকিয়ে রইল। যে বোনকে সে সারা জীবন অবহেলা করেছে, আজ সেই তাকে উদ্ধার করলো। নীল সবটা দেখে মনে মনে হাসলো। সে আড়ালে গিয়ে নাদিমকে মেসেজ দিল। আদিবার অ্যাকাউন্টে আজই 5 কোটি টাকা ক্রেডিট করো বেনামি গিফট হিসেবে। ওর ত্যাগের মূল্য অনেক বড়, আর নিধির কষ্ট যেন আরও কিছুদিন থাকে। আমি ধীর পায়ে নিধির সামনে এসে দাঁড়ালাম। আদিবা বিলটা দিয়ে তোমাকে বাঁচালো, কিন্তু তুমি কি মানুষটাকে চিনতে পেরেছ? চলো এবার বাসায় ফেরার পালা। তবে এবার তুমি ড্রাইভ করবে, কারণ আমার জ্বর। পারবে তো নিজের দম্ভটা সিটে বসে সামলাতে? তুই কি আমায় আদেশ দিচ্ছিস? তোর কত বড় সাহস! নিধি রেগে গিয়ে নীলের হাত থেকে গাড়ির চাবিটা কেড়ে নিল। সে দ্রুত গাড়িতে গিয়ে বসলো, কিন্তু তার মনে একটা খটকা লাগছে। তার ব্যাংক অ্যাকাউন্ট তো সাজ্জাদ সাহেব ছাড়া আর কেউ বন্ধ করার ক্ষমতা রাখে না। তবে কি তিনি নীলের কোনো কথাই এটা করেছেন? নিধি আয়নে দেখলো নীল আর আদিবা পেছনের সিটে বসে কথা বলছে। তার মনে এক অদ্ভুত হিংসার ভয় কাজ করতে লাগলো। সে বুঝতে পারছে না এক অজানা ঝড়ের দিকে সে এগোচ্ছে। রিসোর্ট থেকে ফেরার পুরোটা পথ নিধি গাড়ি চালিয়েছে। তার মাথায় শুধু একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল, তার কার্ড কেন কাজ করলো না। বাড়িতে পা দিতেই নিধি চিৎকার করে তার বাবাকে ডাকতে শুরু করলো। সাজ্জাদ সাহেব ড্রয়িং রুমে বসেছিলেন, যেন তিনি জানতেন এমন কিছু একটা হতে যাচ্ছে। বাবা, এটা কি হচ্ছে? রিসোর্টের সবার সামনে আমার কার্ড ব্লক হয়ে গেল কেন? তুমি কি জানো আমার বন্ধুদের সামনে আমাকে কতটা অপমান হতে হয়েছে? তুমি কি ইচ্ছে করে আমার অ্যাকাউন্ট বন্ধ করো? শান্ত হও নিধি, আমি কেন তোমার অ্যাকাউন্ট বন্ধ করব? ব্যাংকের সার্ভারে হয়তো কোনো বড় ধরনের টেকনিক্যাল সমস্যা হয়েছে, অথবা তোমার অ্যাকাউন্টে কোনো সিকিউরিটি ইস্যু দেখা দিয়েছে। আমি কথা বলেছি, ঠিক হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। কয়েক সপ্তাহ? আমি চলবো কিভাবে? আমার শপিং, আমার ঘোরাঘুরি সব কি বন্ধ থাকবে? কেন? আদিবা আছে না? আর তোমার স্বামী নীল তো আছেই। খুব প্রয়োজনে তাদের কাছে চেয়ে নিও। ওই ভিখারি নীলের কাছে আমি টাকা চাইবো? ওর নিজের খাওয়ার মুরদ নেই, আর আদিবার দয়ায় আমি চলবো না। নিধি গজগজ করতে করতে নিচের রুমে চলে গেল। নীল গাড়ি থেকে নামার পর থেকেই মাথা ঝিমঝিম করছিল। সিঁড়িতে ওঠার সময় সে টাল সামলাতে না পেরে দেওয়াল ধরে দাঁড়িয়ে পড়ল। আদিবা নীলকে দেখেই দৌড়ে এলো। নীল, তোমার শরীরটা আবার খারাপ হয়েছে, তুমি তো ঠিক মতো দাঁড়াতেই পারছো না। আদিবা নীলকে ধরে তার রুমে নিয়ে গেল। নীলের কপালে হাত দিয়ে আদিবা চমকে উঠল। জ্বরটা আগের চেয়েও বেশি বেগে ফিরে এসেছে। নীল বিছানায় গা এলিয়ে দিতে জ্বরের ঘরে কাঁপতে শুরু করলো। আব্বু, জলদি এদিকে এসো, নীলের অবস্থা খুব খারাপ। ও আল্লাহ, নীল বাবা তুমি তো পুরো পুড়ে যাচ্ছ। আদিবা, তুই দ্রুত জল আর বরফ নিয়ে আয়, আমি ডাক্তারকে ফোন দিচ্ছি। নীল জ্বরে ঘরে অসংলগ্নভাবে বলছে, বাবা আমি আর পারছি না। সবাই কেন শুধু টাকাকেই চেনে? কেউ কি মনটা দেখে না? সাজ্জাদ সাহেব নীলের মাথায় হাত রেখে চোখের জল মুছলেন। তিনি জানেন এই ছেলেটা শুধু ভালোবাসার জন্যই এত কষ্ট সইছে। এদিকে নিধি দরজার আল থেকে সব দেখছিল। তার মনে এক অদ্ভুত দ্বন্দ্ব। সে ভাবছে
লোকটা কি আসলেই অসুস্থ নাকি আদিবার সহানুভূতি পাওয়ার নাটক করছে? নীতি তখন রুমে ঢুকে আদিবাকে ধমক দিল। আদিবা, তুই কেন এই মালিটার জন্য এত নাচানাচি করছিস? ও তো বাড়ির চাকর, ওকে হসপিটালে পাঠিয়ে দিলেই তো হয়। আপু, মুখ সামলে কথা বলো। উনি তোমার স্বামী। ওনার আজ এই অবস্থা তোমার জন্য হয়েছে। তুমি যদি একটুও মানুষ হতে, তবে আজ ওনার মাথায় জলপট্টি তুমি দিতে, কিন্তু তোমার মনে তো শুধু বিষ। তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? যা কর ওনার সেবা। তোর মতো নিচু মনের মেয়ের সাথে এই মালিকেই যায়। নিধি চলে গেল। আদিবা সারা রাত নীলের পাশে বসে রইল। সে নীলের হাত ধরে আছে, বারবার ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিচ্ছে। আদিবার এই নিঃস্বার্থ সেবা নীলের অবচেতন মনে এক অদ্ভুত শান্তি দিচ্ছিল। ভোরের দিকে নীল চোখ মেলল, দেখলো আদিবা তার হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। নীলের মনে হলো এই মেয়েটি যদি নীতি হতো, কিন্তু পরক্ষণেই তার মনে হলো আদিবার মতো পবিত্র মনের মেয়ে এই পৃথিবীতে বিরল। পরের দিন সকালে নীলের জ্ঞান ফেরার পর আদিবা তাকে নিজের হাতে স্যুপ খাইয়ে দিচ্ছিল। নীতি দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখে ভেতরে জ্বলে উঠল। বাহ, দারুণ রোমান্টিক দৃশ্য তো। স্বামী স্ত্রীর বদলে দেখছি দুলাভাই আর শালীর সম্পর্ক বেশি জমছে। আদিবা, তুই কি ভুলে গেছিস ও কার বর? আমি ভুলিনি আপু, কিন্তু তুমি তো কোনোদিন ওনাকে স্বামীর মর্যাদা দাওনি। একজন অসুস্থ মানুষের সেবা করা যদি অপরাধ হয়, তবে আমি সেই অপরাধ বারবার করব। এই যে মহারাজা, অনেক তো সেবা নিলেন, এবার উঠুন। আদিবা ওকে খাইয়ে দিয়ে আমার ড্রয়ারটা গুছিয়ে দিতে বলবি, অনেক কাজ জমে আছে। নিধি, মানুষ যখন অসুস্থ থাকে তখন তার সাথে অন্তত দয়া করে কথা বলা উচিত। আমি কাজ করব, কিন্তু শরীরটা একটু ঠিক হতে দাও। নিধি গটগট করে চলে গেল। নীল আদিবার দিকে তাকিয়ে এক চিলতে হাসলো। আদিবা নীলের কপালে হাত রেখে দেখল জ্বরটা কমেছে কিনা। এই স্পর্শে এক অদ্ভুত মমতা ছিল। নীল আর আদিবার মধ্যে এক অলিখিত বন্ধুত্বের সম্পর্ক তৈরি হতে শুরু করলো। নীল বুঝতে পারল এই বাড়িতে আদিবাই একমাত্র মানুষ যে তার ভেতরের নীলকে দেখেছে, তার বাইরের চাকরের পোশাকটাকে নয়। বিকেলে নীল যখন একটু সুস্থ হয়ে বারান্দায় বসেছিল, তখন তার ফোনে নাদিমের মেসেজ এলো। স্যার, আপনার বাবা কাল আপনার সাথে দেখা করতে আসছেন। তিনি আর অপেক্ষা করতে রাজি নন। এবার কি করব? নাদিমের মেসেজটি দেখে নীল আকাশের দিকে তাকালো। সময় প্রায় শেষ হয়ে এসেছে নিধি, এবার তোমার আসল পরীক্ষা শুরু হবে। নাদিমের মেসেজ পড়ে নীল মনে মনে ভাবল তার বাবাকে আপাতত সামলানো দরকার। সে দ্রুত উত্তর দিল। নাদিম, বাবাকে বুঝিয়ে আরও কয়েকটা দিন আটকে রাখো। সব কিছু ঠিক করার জন্য আমার আর একটু সময় চাই। ফোনটা পকেটে রেখে নীল দীর্ঘশ্বাস পেল। ঠিক তখনই আদিবা নীলকে এক বাটি ফল দিয়ে গেল। নীল ভাইয়া, ঘরে বসে থাকলে আপনার মনটা আরও ভার হয়ে থাকবে। আপনার শরীর এখন আগের চেয়ে অনেক ভালো। চলুন, আজ আমরা একটু বাহির থেকে ঘুরে আসি। আপনার মনটা ভালো হবে। আমি বাইরে যাব, কিন্তু নিধি যদি জানতে পারে তবে তো তুলকালাম লেগে যাবে। তাছাড়া আমি তো এ বাড়ির চাকর, আমার কি বাইরে যাওয়ার অধিকার আছে? কেন নেই? আমি এই বাড়ির জামাই, আর আমি যখন বলছি তখন আপনাকে যেতেই হবে। আপনি তৈরি হয়ে নিন, আমি আসছি। আদিবা যখন ড্রয়িং রুমে গিয়ে সাজ্জাদ সাহেবের কাছে অনুমতি চাইল, তখনই নিধি সেখান দিয়ে যাচ্ছিল। আদিবার কথা শুনে সে থমকে দাঁড়ালো। কি বললি আদিবা? তুই এই মালিটাকে নিয়ে ঘুরতে যাবি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? লোকে দেখলে কি বলবে? বলবে সাজ্জাদ সাহেবের ছোট মেয়ে বাড়ির চাকরের সাথে প্রেম করে বেড়াচ্ছে। আপু, তোমার চিন্তা ভাবনা এত নিচু কেন? আমি নীল ভাইয়াকে নিয়ে যাচ্ছি ওনার অসুস্থতা কাটিয়ে ওঠার জন্য, আর উনি আমাদের পরিবারের অংশ, এটা ভুলে যেও না। বাবা, তুমি এসব সহ্য করবে? এই লোকটা আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে। ওকে বাড়িতে আশ্রয় দেওয়াটাই ভুল হয়েছে। আদিবা ওকে নিয়ে বাইরে গেলে আমি বাড়ি মাথায় তুলবো। নিধি, চুপ করো। আদিবা ঠিকই বলেছে, নীল অসুস্থ ছিল, ওর একটু মুক্ত বাতাস দরকার। আদিবা, তুমি নীলকে নিয়ে যাও, আমি অনুমতি দিচ্ছি। আর নিধি, তুমি নিজের চরকায় তেল দাও। নিধির আগে পা দাপিয়ে নিজের রুমে চলে গেল। নীল সাধারণ একটা পাঞ্জাবি পরে বের হলো। আদিবাও খুব মিষ্টি করে সেজেছে। তারা যখন রাস্তার পাশে পার্কের দিকে হাঁটছিল, তখন নীলকে খুব শান্ত দেখাচ্ছিল। আদিবা হঠাৎ নীলের হাতটা শক্ত করে ধরল। নীল চমকে উঠল। সে আদিবার দিকে তাকালো। আদিবা, তুমি আমার হাত ধরেছ, মানুষ দেখলে কি ভাববে? আদিবা নীলের চোখের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলল। মানুষ যা ভাবে ভাবুক নীল ভাইয়া,
আমি শুধু জানি এই মুহূর্তে আমি এমন একজনের সাথে আছি যার মনটা হীরার চেয়েও দামি। এই হারটা আমি সহজে ছাড়বো না। আদিবার সেই ভুবনজয়ী মিষ্টি হাসি দেখে নীল যেন সব দুঃখ ভুলে গেল। সে মনে মনে ভাবল, ভাগ্যিস আমি এই ছদ্মবেশ ধরেছিলাম, নইলে আদিবার মতো এত সুন্দর মনের একটা মানুষকে কোনোদিন চিনতেই পারতাম না। তারা নদীর পাড়ে গিয়ে বসলো। আদিবা অনবরত কথা বলে যাচ্ছে আর নীল মুগ্ধ হয়ে শুনছে। নীল ভাবল নিধি কেন এমন হতে পারল না, কেন নিধি শুধু টাকাকেই জীবন মনে করলো। নীল ভাইয়া, আপনি কি ভাবছেন? আমি জানি আপনার মনে অনেক কষ্ট, আপু আপনাকে অনেক অপমান করে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি সব সময় আপনার পাশে আছি। ধন্যবাদ আদিবা, তুমি পাশে আছো বলেই আমি এই কঠিন সময়টা পার করতে পারছি। তুমি জানো না তুমি আমার জন্য কতটা স্পেশাল। ঠিক তখনই আদিবার ফোনে নিধির কল এলো। আদিবা ফোন রিসিভ করতেই ও পাশ থেকে নিধির কর্কশ গলা ভেসে এলো। আদিবা, তুই এক্ষুনি ওই মালিটাকে নিয়ে বাসায় আয়, ব্যাংকের লোক এসেছে, আমার কার্ডের সমস্যা নিয়ে কথা বলবে। আর ড্রাইভার রহিম কাকা আসেনি, ওই নীলকে দিয়ে আমাকে এক জায়গায় যেতে হবে, জলদি আয়। আদিবা ফোনটা রেখে নীলের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। নীল বুঝতে পারল তার শান্তির সময়টুকু শেষ। আবার তাকে সে চাকরের মুখোশ পরতে হবে, কিন্তু আদিবার ওই হাসিটা তার মনে গেঁথে রইল। তার যখন বাড়িতে ফিরল, দেখল নিধি দরজায় দাঁড়িয়ে অগ্নিশর্মা হয়ে আছে। অনেক তো নবাবজাদা সাজা হলো, এবার গামছাটা নে আর গাড়ি বের কর, আমাকে শপিং মলে যেতে হবে। আর আদিবা, তোর সাথে পরে কথা বলছি। নীল নিঃশব্দে গাড়ির চাবিটা নিল। আদিবা নীলের চোখের দিকে তাকিয়ে ইশারায় তাকে শান্ত থাকতে বলল। নীল যখন গাড়ি স্টার্ট দিল, সে আইনি দেখল আদিবা বারান্দা থেকে তার দিকে তাকিয়ে হাসছে। ওই হাসিটুকুই নীলের সারাদিনের শক্তি। তবে নীল জানে না শপিং মলে আজ তার জন্য এক বড় চমক অপেক্ষা করছে। নাদিম সেখানে কোনো এক কারণে আগে থেকেই উপস্থিত থাকবে। শপিং মল থেকে ফেরার পথে নীল গাড়ি চালাচ্ছে আর নিধি পেছনের সিটে বসে ফোনে তার বন্ধুদের সাথে উচ্চ স্বরে কথা বলছে। তার কার্ড কেন কাজ করলো না সেটা নিয়ে সে এখনও ক্ষিপ্ত, কিন্তু নীলের মাথায় ঘুরছে আদিবা সেই মিষ্টি হাসি আর পার্কের সেই মুহূর্তগুলো। হ্যাঁ রে জুই, বিশ্বাস কর, বাবা মনে হয় পাগল হয়ে গেছে। ওই মালিটার জন্য আদিবাও আমাকে জ্ঞান দিচ্ছে। তোরা কাল বিকেলে আয়, একটা ঘরোয়া পার্টি দেব। এই নীলের মতো ফকিন্নিদের সামনেই আমার আভিজাত্য দেখাবো। নীল আয়নায় নিধির দিকে একবার তাকে আবার রাস্তার দিকে মনোযোগ দিল। সে মনে মনে ভাবল, নিধি, আভিজাত্য পোশাকে নয়, মনে থাকে, যেটা তোমার বোন আদিবার আছে। বাড়িতে পৌঁছানোর পর দেখা গেল আদিবা রান্নাঘরে খুব ব্যস্ত। সে নীলের জন্য আলাদা করে কিছু স্পেশাল রান্না করছে। নীল যখন কিচেনে পাশ দিয়ে যাচ্ছিল, আদিবা তাকে ফিসফিস করে ডাকলো। নীল, এদিকে আসুন তো, দেখুন তো লবণ ঠিক হয়েছে কিনা। আদিবা, তুমি রান্না করছো আমার জন্য? নিধি দেখলে কিন্তু আবার রাগ করবে। তাছাড়া আমি তো এই বাড়ির কাজের লোক, আমাকে কেন এত যত্নে খাওয়াচ্ছ? আদিবা নীলের মুখে এক টুকরো চিকেন তুলে দিল। আপনি বাড়ির কাজের লোক নন, আপনি আমার বড় ভাই আর এই বাড়ির জামাই। আপু রাগ করলে করুক, আপনার মন ভালো রাখার দায়িত্ব তো আমি নিয়েছি, তাই না? আদিবার হাতে সেই চিকেনের টুকরোটা মুখে দিতে নীলের মনে হলো সারা জীবনের শ্রেষ্ঠ খাবার বোধহয় এটাই। আদিবার চোখে সেই মমতা তাকে মুগ্ধ করলো। ঠিক তখনই নিধি রান্নাঘরে ঢুকে পড়ল। আদিবাকে নীলের মুখে খাবার তুলে দিতে দেখে সে যেন আকাশ থেকে পড়ল। আদিবা, এটা কি হচ্ছে? তুই এই ছোট লোকটাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিস? তোর কি কোনো আত্মসম্মান নেই? ও এই বাড়ির চাকর। আপু, উনি চাকর নন, উনি এই বাড়ির বড় জামাই। আর একজন অসুস্থ মানুষের মুখে খাবার তুলে দেওয়া যদি অপরাধ হয়, তবে আমি সেই অপরাধ বারবার করব। স্বামী? হ্যাঁ, আমার স্বামী হবে কেন? আমার স্বামী হবে কোনো রাজপুত্র, কোনো বড় বিজনেসম্যান। এই রাস্তার ভিখারি নয় আদিবা। তোর সাথে এর বেশি মাখামাখি আমার সহ্য হচ্ছে না। নিধির আগে রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গেল। সেখানে সাজ্জাদ সাহেব বসেছিলেন। নিধি গিয়ে নালিশ শুরু করলো। বাবা, তুমি আদিবাকে কিছু বলছো না কেন? ও দিন দিন এই নীলের প্রতি অন্ধ হয়ে যাচ্ছে। কাল তো দেখলাম পার্কেও নীলের হাত ধরে বসেছিল। লোকে দেখলে কি বলবে? লোকে যা ভাবার ভাবুক, আদিবা অন্তত বুঝতে পারছি নীল একজন কত ভালো মনের মানুষ। তুই যেটা পারিসনি, আর নীলকে তুই হিসেবে সম্মান না দিলেও আদিবা ওকে ঠিকই সম্মান দিচ্ছে, এটা আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তোমরা সবাই মিলে আমাকে পর করে দাও এই মালিটার জন্য।
কিন্তু মনে রেখো এই বিয়ের নাটক আমি বেশি দিন সইব না। রাত গভীর হয়েছে। নীল তার ছোট্ট রুমে জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়েছিল। আদিবা সেখানে এলো এক গ্লাস গরম দুধ নিয়ে। নীল ভাইয়া খেয়ে নিন, সারাদিন তো আপুর বকা ছাড়া আর কিছুই জুটেনি আপনার কপালে। আদিবা, তুমি কেন আমার জন্য এত করছো? তোমার কি একবারও মনে হয় না যে আমি আসলে একজন সাধারণ গরিব ছেলে যার কোনো ভবিষ্যৎ নেই? আপনার চোখে অনেক বড় বড় স্বপ্ন আছে নীল ভাইয়া। আমি যা দেখতে পাই, আপনি যেই হন না কেন আপনার ভেতরের মানুষটা অনেক দামি। আর আমার কেন জানি মনে হয় আপনি যা দেখাচ্ছেন আপনি আসলে তা নন। আপনার মাঝে এক অন্যরকম রাজকীয়তা আছে। তুমি এত কিছু কিভাবে বোঝো আদিবা? মন দিয়ে দেখলে সব বোঝা যায়। নীল আদিবার চোখের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো যে ভালোবাসার খোঁজে সে নিধির কাছে এসেছিল, সেই ভালোবাসা হয়তো আদিবার মাধ্যমেই পূর্ণতা পাচ্ছে। নীল আদিবার হাতটা ধরল এবং বলল, আদিবা, তুমি পাশে থেকো। খুব শীঘ্রই এমন কিছু ঘটবে যা তুমি কল্পনাও করতে পারছো না। আমি সবসময় আছি নীল ভাইয়া, এবার একটু ঘুমিয়ে নিন। আদিবা চলে যাওয়ার পর নীল নাদিমকে মেসেজ দিল। নাদিম, আমার অফিসের কাজগুলো ড্রাফট করে রাখো আর নিধির উপর নজরদারি আরও বাড়িয়ে দাও। আমি দেখতে চাই ওর বন্ধুদের আড্ডায় আমার সম্পর্কে ও কি বলে। সকালে রোদের ঝিলিক নীলের জানালার ফাঁক দিয়ে এসে তার চোখে পড়ল। গত কয়েকদিন ধরে নিধির অনবরত তুচ্ছতা ছিল আর মানসিক চাপে নীলের মনটা বেশ ভার হয়েছিল। তবে আজ সকালে আদিবাকে দেখে তার সব ক্লান্তি যেন নিমিষেই দূর হয়ে গেল। আদিবা নীল রঙের একটি সালোয়ার কামিজ পরে নীলের ঘরে দরজায় দাঁড়িয়ে আছে, চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা। আপনি এখনো তৈরি হননি? আজ কিন্তু আমার সাথে আপনাকে শপিংয়ে যেতে হবে, আব্বু অনুমতি দিয়েছেন। শপিংয়ে? কিন্তু নিধি কি সেটা মানবে? তাছাড়া আমার তো অনেক কাজ। আজ কোনো কাজ চলবে না, আর আপুর কথা ভাববেন না, আমি ওকে সামলে নেব। আপনি জলদি তৈরি হয়ে নিন, আজ আমার অনেক কিছু কেনাকাটার আছে। নিধি তখন ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছে। আদিবা আর নীলকে একসাথে বের হতে দেখে সে বাঁকা চোখে তাকালো। তার চোখে মুখে অবজ্ঞা স্পষ্ট। আদিবা, তুই এই ভিখারিটাকে সাথে নিয়ে শপিং এ যাচ্ছিস? তোর রুচি দিন দিন কত নিচে নামছে। লোকে দেখলে ভাববে তুই তোর বডিগার্ড হিসেবে কোনো মালিকে নিয়ে ঘুরছিস। লোকে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না আপু। আমি নীলের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা আসছি। নীল গাড়ি বের করলো। আদিবার সামনে সিটে গিয়ে বসলো। নিধি বারান্দা থেকে তাকিয়ে রাগে গজগজ করতে লাগলো। গাড়ি চলতে শুরু করলো। নীল দেখলো আদিবা শপিং মলের রাস্তা ছেড়ে অন্য এক নির্জন এবং ছায়া ঘেরা রাস্তার দিকে যেতে বলছে। আদিবা, শপিং মল তো পেছনে ফেলে এলাম, তুমি কি রাস্তা ভুল করছো? না নীল, আজ কোনো শপিং নেই। আজ আমি আপনাকে আমার প্রিয় একটা জায়গায় নিয়ে যাব। আপনি শুধু গাড়িটা সামনের ওই বড় পার্কটার দিকে চালান। নীল আর কিছু বলল না। প্রায় আধা ঘন্টা ড্রাইভ করার পর তারা শহরের কোলাহল থেকে দূরে একটি বিশাল এবং নিরিবিলি পার্কের সামনে পৌঁছালো। পার্কটি খুব নিরিবিলি এবং মায়াবী। গাড়ি পার্ক করে দুজনেই ভেতরে হাঁটতে শুরু করলো। এখানে আসার কারণটা কি বলবে আদিবা? জায়গাটা খুব সুন্দর, কিন্তু আমরা এখানে কেন এলাম? আদিবা নীলের হাতটা আলতো করে ধরে। একটু ধৈর্য ধরুন না, কিছুটা সামনে চলেন, তাহলে নিজেই সব বুঝতে পারবেন। নীল আদিবার হাত ধরার স্পর্শে এক অদ্ভুত শিহরণ অনুভব করলো। কিছুটা সামনে যেতে নীলের চোখ ছানা বড়া হয়ে গেল। পার্কের একটি নির্দিষ্ট অংশ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সাদা আর লাল গোলাপের পাপড়ি দিয়ে পুরো পথটা ঢাকা। গাছের ডাল থেকে ঝুলছে ছোট ছোট নীল রঙের টুনি লাইট। সেখানে ফুলে ফুলে লেখা আই লাভ ইউ। আদিবা, এসব কি? এখানে কি কারো কোনো অনুষ্ঠান আছে? আদিবা কোনো উত্তর দিল না। সে নীলের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। নীল দেখলো আদিবার চোখ দুটো আজ অন্যরকম উজ্জ্বলতায় চিকচিক করছে। হঠাৎ আদিবা নীলের সামনে দাঁড়িয়ে তার দুহাত নিজের হাতে নিল। নীল, আমি জানি এই বাড়িতে আপনাকে কি পরিমাণ অবহেলা করা হয়। আমি জানি আমার আপু আপনাকে কতটা ঘৃণা করে, কিন্তু এই কয়েকদিন আপনার পাশে থেকে আমি আপনাকে চিনেছি। আপনার ভেতরে সেই সরলতা, সেই রাজকীয় ধৈর্য আর আপনার মায়া আমাকে পাগল করে দিয়েছে। আদিবা, তুমি এসব কি বলছো? আমি তো নিধির স্বামী, আমি তো সামান্য একজন। আদিবা নীলের ঠোঁটে আঙ্গুল দিয়ে থামিয়ে দেয়। আমি ওসব কিছু শুনতে চাই না। আমি শুধু জানি আমার এই মনটা আপনাকে ভালোবেসে ফেলেছে। আপু আপনাকে চায় না, ও আপনাকে চিনতে পারেনি, কিন্তু আমি আপনাকে আমার জীবনের সবটুকু দিয়ে আগলে রাখতে চাই নীল।
আপনি কি আমার হবেন? আপনি কি চিরদিনের জন্য আমার হাতটা ধরবেন? পার্কের নিস্তব্ধতায় আদিবার প্রতিটি শব্দ নীলের হৃদয়ে গিয়ে আশ্রে পড়ল। সে ভাবতে পায়নি আদিবা তাকে ভাইয়া ডাক ছেড়ে সরাসরি এভাবেই প্রপোজ করবে। নীল বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আদিবা তার ব্যাগ থেকে একটি সুন্দর আংটি বের করলো। নীল, আমি আপনাকে ভালোবাসি। আপনি কি আমার জীবনের রাজপুত্র হয়ে পাশে থাকবেন? নীল আদিবাকে দুহাত দিয়ে টেনে কাছে নিয়ে নেয়। আদিবা নীলের চোখের দিকে তাকায়। আদিবা, তুমি জানো তুমি কার কাছে কি চাইছো? আমি হয়তো তোমার যোগ্য নই, আমি তো অতি সাধারণ একজন মানুষ। আপনি আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আপনার এই ব্যক্তিত্ব আর আপনার সম্মানটুকু আমার কাছে সব। আমার ধন সম্পদ চাই না নীল, আমি শুধু আপনাকে চাই। নীল আদিবার সরলতা আর ভালোবাসা দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না। সে আদিবার কপালে আলতো করে চুমু খেল। নীল মনে মনে ভাবল, নিধি যাকে তুচ্ছ করেছে আদিবা তাকেই তার পৃথিবী বানিয়ে নিয়েছে। আমি পরম মমতায় আদিবাকে জড়িয়ে ধরলাম। তাহলে এটা কি হ্যাঁ ধরে নেব? আমার জীবনের শ্রেষ্ঠ হ্যাঁ আদিবা, আমি কথা দিচ্ছি কোনোদিন তোমার এই ভরসা ভাঙব না। তার বেশ কিছুক্ষণ সেখানে বসে সময় কাটলো। আদিবা নীলের হাতে আংটিটা পরিয়ে দিল। নীল আদিবার মিষ্টি হাসির দিকে তাকিয়ে ভাবল, খুব শীঘ্রই তাকে এমন এক সত্যের মুখোমুখি করতে হবে যা তার জীবন বদলে দেবে। আদিবার নীল যখন বাসে ফিরল, নিধির মেজাজ তখন তুঙ্গে। আদিবার চোখে মুখে লেগে থাকা খুশির আভা আর নীলের শান্ত ভঙ্গি নিধিকে আরো বেশি খেপিয়ে তুল। সে দরজায় দাঁড়িয়ে কড়া গলায় প্রশ্ন করল, শপিং করে ফেরা হলো? তা শপিং ব্যাগগুলো কোথায়? নাকি মালিকে নিয়ে পার্কে রোম্যান্স করতে গিয়েছিলি? আদিবা, তোর লজ্জা হওয়া উচিত। আমার পছন্দ হয়নি কিছু, তাই কিনিনি আপু। আর নীল আমার সাথে ছিল, এতে লজ্জার কি আছে? আমরা আসছি। নিধি কিছু বলতে চাইল, কিন্তু আদিবা নীলকে নিয়ে পাশ কাটিয়ে ভেতরে চলে গেল। নীল নিধির সাথে কোনো কথাই বলল না, এমনকি তার দিকে একবারও তাকালো না। নীলের এই অদ্ভুত নীরবতা নিধিকে কিছুটা অবাক করলো। রাত গভীর হয়েছে, বাড়ির সবাই ঘুমিয়ে পড়ল। সাজ্জাদ সাহেবের ঘরের আলো জ্বলছে। নীল নিঃশব্দে সাজ্জাদ সাহেবের রুমে প্রবেশ করলো। সাজ্জাদ সাহেব বই পড়ছিলেন। নীলকে দেখে তিনি চশমা খুলে টেবিলের উপর রাখলেন। নীল বাবা, এই রাতে কিছু বলবে? চাচা, আমি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আমি নিধিকে ডিভোর্স দিতে চাই, আর আমি আদিবাকে বিয়ে করতে চাই। নীলের কথা শুনে সাজ্জাদ সাহেব মোটেও অবাক হলেন না। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে নীলের দিকে তাকালেন। আমি বুঝতে পেরেছি নীল, তুমি কেন এই কথা বলছো। আসলে আমি আমার বড় মেয়েটাকে মানুষ করতে পারিনি। ওর অহংকার আর টাকা পয়সার লোভ ওকে অন্ধ করে দিয়েছে। অন্যদিকে আদিবা তোমাকে ঠিকই চিনেছে। ঠিক আছে বাবা, তুমি যা বলছো তাই হবে, আমার কোনো আপত্তি নেই। ধন্যবাদ চাচা, তবে আমাদের বিয়ের তো মাত্র 2 মাস হয়েছে। আইনের নিয়ম অনুযায়ী নিধিকে ডিভোর্স দিতে হলে আমাকে আরও 1 মাস অপেক্ষা করতে হবে। এই 1 মাস আমি নিধির সব হুকুম মানব ঠিকই, কিন্তু ওর সাথে আমার আর কোনো আবেগীয় সম্পর্ক থাকবে না। আমি শুধু সময়ের অপেক্ষা করছি। আমি তোমার সাথে আছি বাবা, আমি চাই না তোমার মতো ভালো একটা ছেলের জীবন নষ্ট হোক। নীল সাজ্জাদ সাহেবের রুম থেকে বেরিয়ে নিচের রুমে এলো। পরের দিন সকাল থেকে নীলের আচরণে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল। নিধি ঘুম থেকে উঠে ডাইনিং টেবিলে বসে নীলকে আগের মতোই কর্কশ স্বরে ডাকলো। এই নীল, আমার জন্য 1 কাপ কফি নিয়ে আয়, চিনি যেন কম হয়। আর শোন, আজ পার্লারে যাওয়ার আছে, গাড়ি রেডি রাখবি। ঠিক আছে, নিয়ে আসছি। নীল কফি এনে নিধির সামনে রাখলো, কিন্তু আগের মতো নিধি তোমার শরীর কেমন বা কফিটা কি ভালো হয়েছে এই ধরনের কোনো প্রশ্নই সে করলো না। এমনকি কফি রাখার সময় নিধির চোখের দিকে তাকালো না। কাজ শেষ করে সে রোবটের মতো ওখান থেকে চলে যাচ্ছিল। এই শোন, তুই কি কানে কম শুনিস? আমি বললাম না গাড়ি রেডি রাখতে? আর কফিটা রেখে এইভাবে চলে যাচ্ছিস কেন? বেয়াদব নাকি? আপনি যা বলেছেন আমি শুনেছি, গাড়ি রেডি হয়ে যাবে। আর কিছু বলার আছে? তুই আমাকে আপনি বলছিস কেন? আর তোর গলায় এত ভাব কেন? কাল কি আদিবা তোকে কোনো দামি স্বপ্ন দেখিয়েছে? কোনো ভাব নেই, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। আপনি তৈরি হয়ে নিন। নিধি লক্ষ্য করলো নীল এখন আর তার সব কথা শুনছে, কিন্তু তার মধ্যে কোনো প্রাণ নেই। নিধিকে খুশি করার যে চেষ্টা নীল আগে করত সেটা পুরোপুরি উধাও। নীল গাড়ি বের করে স্টিয়ারিংয়ে বসে রইল। নিধি গাড়িতে ওঠার সময় ইচ্ছে করে একগাদা শপিং ব্যাগ নীলের দিকে ছুড়ে দিল। এগুলো ঠিক করে রাখ। আর শোন, পার্লার থেকে ফেরার সময় আমার জন্য একগুচ্ছ ফুল কিনবি, আমার এক বন্ধুর বার্থডে আছে। ঠিক আছে, কিনে দেব।
নীল গাড়ি চালাচ্ছে, কিন্তু তার চোখ সামনের রাস্তায়। আদিবা যখন জানালার কাছে এসে নীলের দিকে তাকিয়ে হাসলো, নীল তাকে দেখে মিষ্টি করে একটা হাসি দিল। আয়নায় নিধি সেটা দেখে ফেল। তার বুকে যেন ঈর্ষার আগুন জ্বলে উঠল। সে বুঝতে পারছে নীল তাকে মানছে ঠিকই, কিন্তু মনে জায়গা দিচ্ছে আদিবাকে। নীল মনে মনে হাসলো। সে ভাবল, নিধি, তুমি হুকুম করতে চেয়েছিলে, আমি হুকুমই পালন করব, কিন্তু আমার ভালোবাসা এখন থেকে শুধু আদিবার জন্য। সময় আপন গতিতে বয়ে চলে যায়, কিন্তু সাজ্জাদ সাহেবের বাড়িতে এখন এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। নীলের নীরবতা যেন নিধির অহংকারের দেওয়ালে প্রতিদিন আঘাত করছে। নীল এখন নিধির প্রতিটা হুকুম পালন করে, ঘড়ি কাটাই মতো নির্ভুলভাবে, কিন্তু তাতে কোনো প্রাণ নেই, কোনো মায়া। সকাল 8টা। নিধি ড্রয়িং রুমে বসে আইপ্যাডে কি যেন দেখছিল। নীল হাতে নাস্তার ট্রে নিয়ে ঘরে ঢুকলো। সে নিঃশব্দে টেবিলের উপর প্লেটগুলো সাজাতে লাগলো। নিধি লক্ষ্য করলো নীল আজ খুব পরিপাটি। তার চোখে মুখে এক ধরনের প্রশান্তি। আজ নাস্তায় দেরি হলো কেন? আর আমি তোকে বলেছিলাম না আমার জুসটা গ্লাসে করে আগে দিতে? তোর মাথায় কি বুদ্ধি কম? সরি, জুসটা নিয়ে আসছি। নীল কোনো তর্ক করলো না, এমনকি নিধির দিকে তাকে একটা দীর্ঘশ্বাসও ফেলল না। সে শুধু আদেশ পালনকারী এক রোবট। নীল যখন জুস নিয়ে ফিরে এলো, নিধি ইচ্ছে করে পা বাড়িয়ে দিল যাতে নীল হোঁচট খায়। নীল খুব সাবধানে পা এড়িয়ে জুসটা টেবিলে রাখলো। এই জুসটা কেন ঠান্ডা নয়? যা বরফ নিয়ে আয়। আর শোন, আজ আমার আলমারিটা গুছিয়ে দিবি, অনেক কাপড় এলোমেলো হয়ে আছে। ঠিক আছে, করে দেব। ঠিক তখনই আদিবা রুমে ঢুকলো। তার হাতে নীলের জন্য একটা নতুন রুমাল। সে হাসতে হাসতে নীলের কাছে এগিয়ে গেল। নীল, দেখো তো এটা কেমন হয়েছে। তোমার জন্য নিজ হাতে সেলাই করেছি। সেদিন দেখলাম তোমার রুমালটা ছিঁড়ে গেছে। এক মুহূর্তেই নীলের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। সে হাসি মুখে আদিবার দিকে তাকালো। অনেক সুন্দর হয়েছে আদিবা, তুমি কেন কষ্ট করলে? আমি তো এমনিতেই চালিয়ে দিতাম। আপনার জন্য কষ্ট করতে আমার ভালো লাগে। আজ দুপুরে আপনার জন্য আমার প্রিয় কাচ্চি রান্না করব, বুঝলেন? তাহলে তো আজ আমার তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। তোমার হাতের রান্না না খেলে তো দিনটাই মাটি। নিধি এক দৃষ্টে তাদের দিকে তাকিয়ে আছে। তার শরীর রাগে ডিডি করছে। সে লক্ষ্য করলো নীল তাকে আপনি বলে সম্বোধন করে এবং কথা বলার সময় চোখের দিকে তাকায় না। অথচ আদিবার সাথে কথা বলার সময় সে তুমি বলছে এবং তার চোখের চাহনি কত নরম। আদিবা, তুই কি বুঝিস না আমি এখানে নাস্তা করছি? তোদের আদিক্ষেতা কি অন্য কোথাও গিয়ে করা যায় না? আর নীল, তুই কি ভুলে গেছিস তুই কার বর? আমার সামনে দাঁড়িয়ে আমার বোনের সাথে প্রেম করছিস? তোর কি একটু লজ্জা নেই? আমি আপনার কাজ করছি নিধি, আর আদিবা তো আমার সাথে ভালো ব্যবহার করছে, তাই আমিও করছি। এতে আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না। ক্ষতি হচ্ছে না মানে? তুই আমার চাকর, আমার হুকুম ছাড়া তুই নিঃশ্বাসও নিতে পারবি না। যা এখন আমার রুমে গিয়ে কাজ কর। নীল কোনো উত্তর না দিয়ে শান্ত পায়ে নিধির রুমের দিকে চলে গেল। আদিবা নিধির দিকে তাকে একটা তাচ্ছিলের হাসি দিল। আপু, ভালোবাসা হুকুম দিয়ে পাওয়া যায় না। তুমি ওনাকে যত দূরে ঠেলছ, উনি তত বেশি শান্তির খোঁজে আমার কাছে আসছেন। থুড়ি, নীল এখন বুঝতে পারছে কে আসল আর কে নকল। নিধির আগে গ্লাসটা মেঝেতে ছুঁড়ে মারল। সে রুমে গিয়ে দেখলো নীল খুব নিখুঁতভাবে তার আলমারি গোছাচ্ছে। নিধি তার দামি পারফিউমটা নীলের দিকে ছুঁড়ে দিল। এই নে, এটা তো শরীরে মাখ। তোকে দেখলে একটা ভিখারি ভিখারি গন্ধ আসে। আমার দামি কাপড়ের সাথে তোর হাত লাগলে গন্ধ হয়ে যায়। নীল পারফিউমটা তুলে ড্রেসিং টেবিলের উপর রাখলো। আপনার কাপড় গোছানো শেষ? আর কিছু? তুই কেন আমার সাথে এমন করছিস? কেন আমার দিকে তাকিয়ে আগের মতো হাসছিস না? কেন আমার যত্ন নিস না? আদিবা কি দিয়েছে তোকে, টাকা নাকি অন্য কিছু? আপনি নিজেই তো চেয়েছিলেন আমি যেন আপনার থেকে দূরে থাকি। আমি শুধু আপনার ইচ্ছা পূরণ করছি। সম্মান আর ভালোবাসা দুটোই আপনি হারিয়েছেন নিধি। এখন শুধু হুকুম করার অধিকারটুকু আপনার আছে, সেটা আমি পালন করছি। নীল রুম থেকে বেরিয়ে সোজা রান্নাঘরে গেল, যেখানে আদিবা কাজ করছিল। নীল গিয়ে আদিবার পাশে দাঁড়ালো। আদিবা, আজ বিকেলে আমরা কি একটু ছাদে যেতে পারি? অনেক দিন আকাশ দেখা হয় না শান্তিতে। অবশ্যই, আমি বিকেলের জন্য চা আর স্ন্যাক্স রেডি রাখবো। আমরা দুজনে মিলে সূর্যাস্ত দেখব।
বিকেলবেলা ছাদের এক কোণে নীল আর আদিবা বসে আছে। নীল আদিবার কাঁধে হাত রেখেছে। আদিবা নীলের হাতে হাত রেখে মাথাটা নীলের কাঁধে হেলিয়ে দিয়েছে। ঠিক তখনই নিধি ছাদে এলো। দৃশ্যটা দেখে তার কলিজা যেন ছিঁড়ে যাচ্ছে। সে নীলকে বিয়ে করেছে শুধু অপমান করার জন্য, কিন্তু নীল যে অন্য কারোর হয়ে যাবে এটা সে সহ্য করতে পারছে না। নীল, নিচে চল, গাড়ি বের কর, আমাকে এখন শপিংয়ে যেতে হবে এক্ষুনি। আজ যেতে পারবো না, আমি এখন আদিবার সাথে সময় কাটাচ্ছি। রহিম কাকা আছে, তাকে নিয়ে যান। তুই আমাকে মানা করছিস? 1 মাসের মধ্যে তোকে আমি এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করব, দেখে নিস। মাত্র তো 20 দিন বাকি নিধি, তারপর আমি নিজেই চলে যাব। কিন্তু সেদিন তোমার কান্নার শব্দ শোনার মতো কেউ থাকবে না। কথাগুলো মনে মনে ভাবি নীল। নিধি নিস্তলে দৌড়ে গিয়ে সাজ্জাদ সাহেবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বাবা, দেখো নীল কি করছে, ও আদিবার সাথে প্রেম করছে, তুমি ওকে কিছু বলো। আমি সব দেখছি নিধি। নীল এখন যা করছে সেটা তার পাওনা। তুই ওকে মানুষ হিসেবে সম্মান দিসনি, আজ ও তোকে স্ত্রী হিসেবে সম্মান দিচ্ছে না, এতে আমার কিছু করার নেই। নিধি বুঝতে পারছে সে একা হয়ে যাচ্ছে। তার টাকা, তার অহংকার আজ তাকে শান্তি দিতে পারছে না। সে এখন বুঝতে শুরু করেছে যে নীল শুধু একটা মালি ছিল না, সে ছিল তার জীবনের এক বড় আশ্রয়, যা সে নিজ হাতেই নষ্ট করেছে। অন্যদিকে নীল আর আদিবার সম্পর্ক যেন বসন্তের নতুন পাতার মতো বিকশিত হচ্ছে। দিনগুলো যেন নীতির জন্য এক একটি বিষাক্ত তীরের মতো কাটছে। নীল তার সব হুকুম পালন করলো। তার চোখের দিকে তাকালে নীতি এখন শুধু বরফ শীতল অবজ্ঞা দেখতে পায়। অন্যদিকে বাড়ির প্রতিটি কোণ এখন নীল আর আদিবার হাসাহাসি আর খুনসুটিতে মুখর। সকালবেলা নিধির ফোনে মেসেঞ্জারে ঢুকে তার বান্ধবীরা দারুণ উত্তেজনায় ফুটছে। তারা সবাই মিলে আগামী সপ্তাহে একটি লাক্সারি রিসোর্টের ট্যুরে যাওয়ার প্ল্যান করছে। কিরে নিধি, তুই তো সাইলেন্ট কেন? আমরা তো সবাই বুকিং দিচ্ছি, তুই আসিস তো? হ্যাঁ মানে থাকবো না কেন, কিন্তু আমার অ্যাকাউন্টে একটু সমস্যা হচ্ছে। ধুর, ওসব টেকনিক্যাল সমস্যা চলতেই থাকে। তুই আপাতত পেমেন্টটা করে দে। তোর মতো বড় লোকের কাছে 1-1.5 লাখ টাকা তো কোনো ব্যাপার না। নিধি আয়নার সামনে বসে নিজের বিবর্ণ মুখটা দেখল। তার হাতে এখন 1 টাকাও নেই। ব্যাংক অ্যাকাউন্ট এখনও লিমিটেড। সে ভাবল যে বন্ধুদের জন্য সে নীলকে এত অপমান করেছে, আজ নিশ্চয়ই তারা তাকে ফিরিয়ে দেবে না। নিধি একে একে তার 3-4 জন ঘনিষ্ঠ বান্ধবীকে ফোন দিল। হ্যালো সামিয়া, শোন না, আমার অ্যাকাউন্টটা কয়েকদিন ধরে ডিস্টার্ব করছে। তুই কি আমার ট্যুর আর শপিংয়ের জন্য আপাতত 1 লাখ টাকা ধার দিতে পারবি? আমি অ্যাকাউন্ট ঠিক হলেই দিয়ে দেবো। 1 লাখ টাকা? তুই পাগল হয়েছিস নিধি? আমরা তো তোকে চিনি বড় লোক হিসেবে, তোর টাকা নেই এটা তো স্বপ্নেও ভাবিনি। সরি রে, আমার নিজেরই অনেক খরচ, তুই অন্য কাউকে দেখ। নিধি একে একে জুই এবং বাকিদের ফোন দিল। কেউ বলল তাদের পার্লারের বিল বাকি, কেউ বলল তারা অলরেডি শপিং করে টাকা শেষ করে ফেলেছে। শেষে জুই সরাসরি বলেই দিল, শোন নিধি, টাকা নাই তো ট্যুরে যাওয়ার দরকার কি? আমাদের স্ট্যাটাসের সাথে না মিললে কিন্তু গ্রুপে থাকাটা মুশকিল হয়ে যায়। নিধি স্তব্ধ হয়ে ফোনটা কানে ধরে রইল। তার মানে এতদিন যারা আমার চারপাশে ঘুরঘুর করতো তারা শুধু আমার বাবার টাকার জন্য ছিল। আজ আমার বিপদ শুনে সবাই মুখ ফিরিয়ে নিল। নিধির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে ড্রয়িং রুমে গিয়ে দেখল নীল আর আদিবা বসে আগামী মাসের একটা ট্রাভেল ম্যাগাজিন দেখছে। আদিবা নীলের কাঁধে মাথা রেখে হাসছে। নীল, জানো আমার না পাহাড় খুব পছন্দ। আমরা কি কোনোদিন পাহাড় দেখতে যাব? তুমি যেখানে যেতে চাইবে আমি তোমাকে সেখানেই নিয়ে যাব আদিবা। তোমার সব শখ পূরণ করার দায়িত্ব তো এখন থেকে আমার। নিধি দরজার আড়ালে দাঁড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠল। সে ভাবল সেও তো নীলের সাথে এমন মধুর সময় কাটাতে পারত, কিন্তু সে নীলের হাতে তুলে দিয়েছে ঝাড়ু আর বালতি, আর আদিবা তুলে দিয়েছে ভালোবাসা। নিধি নিজেকে সামলে নিয়ে ডাইনিং টেবিলে গেল। নীল তাকে দেখেও না দেখার ভান করে আদিবাকে আপেল কেটে খাইয়ে দিচ্ছিল। নীল, আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি? নিধির ডাকে নীল আদিবার দিক থেকে নজর না সরিয়ে বলে, বলুন, আমি শুনছি। না মানে প্রাইভেটলি। আমার আর আদিবার মধ্যে এখন কোনো গোপনীয়তা নেই, যা বলার এখানেই বলুন। আর যদি কাজের কথা হয় তবে রহিম কাকাকে বলুন। আমি এখন আদিবাকে সময় দিচ্ছি। নিধি অপমানে ওখান থেকে সরে এলো।
সে বুঝতে পারল সে আজ এই বাড়িতে একজন অনাহুত মেহমান হয়ে গেছে, যে নীল একসময় তার একটা ইশারায় দৌড়ে আসতো। সে আজ তাকে ফিরেও দেখছে না। রাতে নিধি জানালার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল। তার মনে পড়েছিল রিসোর্টে নীলের সেই দামি কার্ডের কথা। সে ভাবল, নীল কি আসলেই গরিব, নাকি আমি ওকে চিনতে ভুল করেছি? ঠিক তখন নিধি দেখল নীল আর আদিবা বাগানে হাঁটছে। আদিবা নীলের হাতে হাত রেখে খুব আদুরে গলায় কথা বলছে। নীল একবার আদিবাকে জড়িয়ে ধরল। নিধি আর সইতে পারল না। সে বিছানায় মুখ গুজে কাঁদতে লাগলো। তার মনে হচ্ছিল এই বাড়ি, এই সম্পদ, সব থেকেও সে আজ পৃথিবীর সবচেয়ে নিঃস্ব মানুষ। তার বান্ধবীরা তাকে ছুঁড়ে ফেলেছে, তার স্বামী তাকে ত্যাগ করেছে, আর তার ছোট বোন তার জায়গা দখল করে নিয়েছে। নিধি বিড়বিড় করে বলল, আমি কি তবে হার মেনে নিলাম, নাকি আদিবার মতো ভালোবাসতে শিখলেই নীলকে ফিরে পাবো? কিন্তু নিধি জানে না নীলের ডিভোর্সের কাউন্টডাউন শুরু হয়ে গেছে আর মাত্র কয়েকটা দিন। তারপর নীল আর তার আসল পরিচয় দিয়ে এই বাড়ি থেকে আদিবাকে নিয়ে চিরতরে চলে যাবে। বান্ধবীদের আসল রূপ দেখার পর নিধির মনের ভেতরটা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। একাকিত্ব তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। সে এখন বুঝতে পারছে যাকে সে এতদিন তুচ্ছ তাচ্ছিল্য করেছে, সে নীলই ছিল তার জীবনের একমাত্র খাঁটি মানুষ। সারা রাত নিধি ঘুমাতে পারেনি। বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল নীলের অবহেলিত মুখটা। সকালবেলা নীল তার রুমে তৈরি হচ্ছিল। আজ সে আদিবাকে নিয়ে কোনো একটা বিশেষ জায়গায় যাবে। ঠিক তখনই নিধি ধীর পায়ে নীলের ঘরে ঢুকলো। তার চোখ দুটো লাল হয়ে ফুলে আছে, চেহারায় অহংকারের লেশমাত্র নেই। নীল, আমি কি ভেতরে আসতে পারি? আপনি তো অলরেডি ভেতরেই আছেন। কোনো কাজ আছে? আপনার শাড়ি ইস্ত্রি করতে হবে নাকি গাড়ি বের করতে হবে? নীলের এই যান্ত্রিক কথাগুলো নিধির বুকে তীরের মতো বিঁধল। সে নীলের খুব কাছে গিয়ে দাঁড়ালো। নীল তবুও নিধির দিকে তাকালো না। নিধি নীলের হাতটা ধরার চেষ্টা করলো। নীল, আমাকে ওভাবে আপনি বলে ডেকো না। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। টাকা অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার বান্ধবীরা আমাকে ছেড়ে চলে গেছে। আজ আমি বুঝতে পারছি তোমার মূল্য কতটুকু। নীল হাতটা সরিয়ে নিয়ে ঠান্ডা গলায় জবাব দেয়, দেরিতে হলেও বুঝতে পেরেছেন, সেটা ভালো। কিন্তু এখন এসব বলে লাভ নেই। আমার দেরি হয়ে যাচ্ছে। আদিবা অপেক্ষা করছে। নীল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি সব ভুলে নতুন করে শুরু করতে চাই। আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দেব। আমি তোমাকে আর কোনোদিন কষ্ট দিব না। আমাকে তোমার কাছে টেনে নাও। নীল, আমি বড় একা হয়ে গেছি। নিধির এই কান্না দেখে যে কেউ গলে যেত, কিন্তু নীল আজ পাথরের মতো শক্ত। সে স্থির দৃষ্টিতে নিধির চোখের দিকে তাকালো। যে চোখে একসময় মায়া ছিল, সেখানে এখন শুধু তিক্ততা। কাছে টেনে নেব? নিধি, যখন আমি এই ঘরে আপনার একটু মনোযোগের জন্য তৃষ্ণার্ত ছিলাম, তখন আপনি আমাকে পদাঘাত করেছিলেন। যখন আমি জ্বরে কাঁপছিলাম, তখন আপনি আমার গায়ের উপর জুস ঢেলে দিয়েছিলেন। ভালোবাসা কি কোনো খেলনা যে আপনি যখন চাইলেন ছুঁড়ে ফেললেন আর যখন চাইলেন কুড়িয়ে নিলেন? আমি জানি আমি অপরাধী। তুমি যা বলবে আমি তাই করব। আমাকে বাড়ি থেকে বের করে দিও না নীল। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা নয় নিধি, আপনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। আপনার অ্যাকাউন্টে টাকা নেই, বন্ধুরা নেই, তাই আপনি আমার কাছে এসেছেন। কিন্তু আমার মন থেকে আপনার জায়গা অনেক আগেই মুছে গেছে। আমার ভালোবাসা এখন কেবল একজনের জন্য, যে আমাকে তখন চিনেছে যখন আমি কিছুই ছিলাম না। নীল আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে ব্যাগটা কাঁধে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। দরজার সামনেই আদিবা দাঁড়িয়েছিল। নীল আদিবার হাত ধরে খুব মায়াবী হাসল। চলো আদিবা, আজ দিনটা শুধু আমাদের। নিধি মেঝের উপর বসে ডুকরে কেঁদে উঠল। সে দেখল যে হাতটা তার হওয়ার কথা ছিল, সেই হাতটা আজ পরম যত্নে আদিবাকে আগলে রাখছে। আদিবা যাওয়ার সময় একবার নিধির দিকে করুণার দৃষ্টিতে তাকালো, কিন্তু কিছু বুঝলো না। সাজ্জাদ সাহেব সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে সব দেখছিলেন। নিধিকে কাঁদতে দেখে তিনি এগিয়ে এলেন না। তিনি বিড়বিড় করে বললেন, নিধি, সব হারানো সহজ, কিন্তু হারানো সম্মান আর ভালোবাসা ফিরে পাওয়া অসম্ভব। নীল গাড়ি স্টার্ট দিয়ে আয়নায় দেখলো নিধি বারান্দায় দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। নীল দ্রুত চোখ সরিয়ে নিল। সে মনে মনে ভাবল, আর মাত্র কয়েকটা দিন নিধি, ডিভোর্সের কাগজগুলো তৈরি হচ্ছে। যেদিন তোমার আমার সম্পর্ক ছিঁড়ে যাবে, সেদিনই তুমি নীল চৌধুরীর আসল পরিচয় পাবে।
দিনগুলো কাটছিল এক অদ্ভুত নিস্তব্ধতায়। নীল আর আদিবার ঘনিষ্ঠতা যেমন বাড়ছিল, নিধির একাকিত্ব আর অনুশোচনাও ততটাই গভীর হচ্ছিল। কিন্তু আজ সকালের আবহাওয়াটা যেন একটু অন্যরকম। নীলকে আজ বেশ প্রফুল্ল দেখাচ্ছে। সে নিজেই নিধির ঘরে কফি নিয়ে গেল এবং নিধির সাথে খুব সহজভাবে কথা বলল। নিধি, কফিটা নাও। আর শোনো, আজ সন্ধ্যায় তুমি একটু সুন্দর করে তৈরি থেকো। তোমার জন্য আমার একটা বিশেষ সারপ্রাইজ আছে। আমি কথা দিচ্ছি, এটা তোমার জীবনের সেরা সারপ্রাইজ হবে। সত্যি বলছো নীল? তুমি কি তবে আমাকে ক্ষমা করে দিলে? আমি জানতাম তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না। আমি আজ নিজের হাতে সাজবো। সব প্রশ্নের উত্তর সন্ধ্যায় পাবে। এখন আমি একটু বাইরে যাচ্ছি, কিছু কাজ আছে। নিধি খুশিতে আত্মহারা হয়ে সারা দুপুর ধরে সাজগোজ করলো। সে মনে মনে ভাবল, নীল নিশ্চয়ই তার জন্য দামি কোনো গয়না বা ডিনার ডেটের ব্যবস্থা করেছে। নীল হয়তো তার ছদ্মবেশ ছেড়ে আজ তার আসল পরিচয় প্রকাশ করবে। অন্যদিকে আদিবাকে নীল আগে থেকে সব বুঝিয়ে বলে রেখেছিল। সন্ধ্যার দিকে নীল বাড়িতে ফেরল, তার হাতে একটি সাদা বড় খাম। নিধি হাসি মুখে নীলের সামনে দাঁড়ালো। নীল, আমি রেডি। বলো, আমার সারপ্রাইজটা কি? এই নাও তোমার সারপ্রাইজ। খামটা খোলো। নিধি কাঁপতে কাঁপতে খামটি খুলল। ভেতরে থাকা কাগজটির উপরে বড় বড় অক্ষরে লেখা ডিভোর্স পেপার। নিধির হাত কাঁপতে শুরু করলো, চোখের সামনে সব অন্ধকার হয়ে এলো। নীল, এটা কি? তুমি ডিভোর্স পেপার নিয়ে এসেছো? এটা কি ইয়ার কি? এটাই তো তুমি চেয়েছিলে নিধি। বিয়ের প্রথম দিন থেকেই তো তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলে। আজ আমি তোমার সেই ইচ্ছা পূরণ করলাম। আর শোনো, আজকেই এই মুহূর্তে আমি আদিবাকে বিয়ে করছি। কাজী সাহেব ড্রয়িং রুমে অপেক্ষা করছেন। আমাদের বিয়ে শেষ করেই আমি আর আদিবা এই বাড়ি থেকে চিরতরে চলে যাব। তোমার আর কখনো আমার এই মুখ দেখতে হবে না। না, এটা হতে পারে না নীল। তুমি আদিবাকে বিয়ে করতে পারো না। আমি তোমাকে ভালোবাসি নীল। নীল নিধির কান্নায় বিন্দুমাত্র গুরুত্ব দিল না। সে নিধিকে পাশ কাটিয়ে ড্রয়িং রুমে চলে গেল। নিধি কাঁদতে কাঁদতে দৌড়ে নিজের রুমে চলে গেল এবং দরজা বন্ধ করে দিল। ড্রয়িং রুমে তখন এক গুরুগম্ভীর পরিবেশ। সাজ্জাদ সাহেব পরিস্থিতিতে কাজী সাহেব তার কাজ শুরু করলো। নীল আর আদিবা কবুল বলল। নীল এখনও সেই সাধারণ পোশাকে আছে। তার রাজকীয় পরিচয় এখনও সে আড়ালে রেখেছে। বিয়ে শেষ করে নীল আর আদিবা সাজ্জাদ সাহেবের দোয়া নিল। তারা যখন ব্যাগ নিয়ে প্রধান দরজা দিয়ে বেরিয়ে আসছিল, ঠিক তখনই পেছন থেকে এক করুণ চিৎকার ভেসে এলো। নীল! নীল পেছনে ফিরতেই দেখল নিধি টলতে টলতে বারান্দা দিয়ে নিচে নেমে আসছে। তার মুখ ফ্যাকাশে আর ঠোঁটে কোণ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে। নিধি আর দাঁড়াতে পারল না, সে পড়ে যাচ্ছিল। কিন্তু সাজ্জাদ সাহেব দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলেন। নিধি, নিধিমা, তোর কি হয়েছে? নীল, জলদি এদিকে আসো। নিধি, কি হয়েছে? মরতে মতে নীলের সব রাগ আর জেদ ধুলোই মিশে গেল। নিধি যত খারাপই হোক না কেন, সে তো নীলের প্রথম ভালোবাসা ছিল। আদিবাও চিৎকার করে উঠল। নীল আর এক মুহূর্ত দেরি না করে নিধিকে কোলে তুলে নিল। নিধি, চোখ খোলো। কেন এমন করলে? কেন অবুঝের মতোই কাজটা করলে? আঙ্কেল, জলদি গাড়ির দরজা খুলুন। নীল নিধিকে কোলে নিয়ে পাগলের মতো গাড়ির দিকে ছুটল। গাড়ি স্টার্ট দিয়ে সে তীব্র গতিতে হাসপাতালের দিকে রওনা দিল। স্টিয়ারিংয়ে ধরে থাকা নীলের হাত কাঁপছে আর তার চোখ দিয়ে অঝরে জল ঝরছে। সে বারবার নিধির নিথর মুখের দিকে তাকাচ্ছে। আদিবা পেছনের সিটে নিধির কোলে মাথা নিয়ে কাঁদছে। নীল মনে মনে বলছে, নিধি, তোমাকে শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে মেরে ফেলতে চাইনি। ফিরে এসো নিধি, অন্তত একবারের জন্য চোখ খোলো। কেবিনের ভেতর এক ভারী নীরবতা। নীল নিধির শিওরে বসে আছে, তার চোখে মুখে দ্বিধা আর কষ্টের ছাপ। সে বুঝতে পারছে না কি করবে। একদিকে তার প্রথম ভালোবাসা নিধি, যে আজ মৃত্যুর মুখ থেকে ফিরে এসে অনুশোচনায় পড়ছে। অন্যদিকে আদিবা, যে তার বিপদে ছায়ার মতো পাশে ছিল এবং যাকে সে মাত্র কয়েক ঘন্টা আগে বিয়ে করেছে। নীল, আমি জানি আমি ক্ষমার যোগ্য নই, কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি ছাড়া আমার আর কেউ নেই। নিধি নীলের হাত জড়িয়ে ধরে। আদিবা পাশ থেকে এগিয়ে এসে নীলের কাঁধে হাত রেখে বলে, নীল, তুমি আপুকে ক্ষমা করে দাও। আপু আজ সত্যিটা বুঝতে পেরেছে। তুমি আপুকে নিয়ে নতুন করে জীবন শুরু করো। আমি না হয় তোমাদের জীবন থেকে সরে যাব। কি সব বলছো আদিবা? তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুই কেন চলে যাবি বোন? তুইও তো নীলকে ভালোবাসিস, আর তুই বিপদের দিনে ওকে যেভাবে আগলে রেখেছিলি সেটা আমি পারিনি। আমরা দুজনেই একসাথে নীলকে আগলে রাখবো। মানে তোমরা কি বলতে চাইছো?
মানে হচ্ছে আমরা এখন থেকে শুধু বান্ধবী আর বোন নই, সতীন হয়ে থাকবো। আদিবা, তুই কি পারবি না আমার সাথে নীলকে ভাগ করে নিতে? আমরা দুজন ওকে সুখী রাখবো। আদিবা কিছুক্ষণ চুপ থেকে নীল আর নিধির দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়। হ্যাঁ আপু, সমস্যা কোথায়? তুমি যদি নীলকে আগের মতো কষ্ট না দাও তবে আমি তোমার সাথে থাকতেই রাজি। নীল স্তব্ধ হয়ে দু বোনের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন এক অভিজাত দম্পতি। তারা আর কেউ নন, নীলের বাবা, গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান মিস্টার শহীদ চৌধুরী এবং মা সালেহা চৌধুরী। নীলের মা দৌড়তে গিয়ে নিধির পাশে বসলেন এবং ওর মাথায় হাত বুলিয়ে শরীর কেমন তা জিজ্ঞেস করলেন। শহীদ চৌধুরী সাথে সাথে কৌশল বিনিময় করতে লাগলেন। আপনি তো গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান, আপনারা এখানে কি করছেন? মা, আমরা এখন আমাদের ছেলের জন্য এসেছি। নীল আমাদের একমাত্র ছেলে। এটা শুনে নিধি আর আদিবা দুজনেই যেন আকাশ থেকে পড়ল। তারা স্বপ্ন ভাবেনি যে নীল চৌধুরী আসলে দেশের সবচেয়ে বড় ধনী পরিবারের সন্তান। নীলের মা সালেহা চৌধুরী তখন আদিবাকে টেনে নিলেন এবং তার কপালে চুমু খেলেন। আমি সব শুনেছি আদিবা মা, তুমি আমার ছেলেকে যে ভালোবাসা দিয়েছো তার কোনো তুলনা নেই। আমি আজকেই আমার বৌমাকে ঘরে তুলবো। বেআইন, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? সাজ্জাদ সাহেব তখন সবটা খুলে বলে। সবটা শুনে সাহিলা চৌধুরী হেসে উঠলেন। এখানে সমস্যার কি আছে? এটা তো আরো ভালো খবর। আমি একজনের জায়গায় দুজন রাজকন্যা পাচ্ছি, এটা তো সুখবর। আমার ছেলের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, সে দুজনকে নিয়েই ভালো থাকবে আর দুজনকেই ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারবে। সাহিলা চৌধুরী নিধি আর আদিবাকে দুজনকে পাশে টেনে বুকে জড়িয়ে নিলেন। শহীদ চৌধুরী নীলের দিকে তাকিয়ে গম্ভীর কিন্তু স্নেহমাখা কণ্ঠে বললেন, নীল, আমরা এখন বাড়িতে যাচ্ছি। বৌমাদের স্বাগতম জানানোর জন্য বড় আয়োজন করতে হবে। আর যেহেতু নিধিকে তুই ডিভোর্স দিয়েছিলি, তাই আইনগতভাবে তোদের আবার বিয়ে পড়াতে হবে। আমরা বাড়িতে গিয়ে সব ব্যবস্থা করতেছি। নিচে গাড়ি আর তোর পার্সোনাল সিকিউরিটি টিম অপেক্ষা করছে। সময় করে সবাইকে নিয়ে বাড়িতে চলে আয়। আর সাজ্জাদ, তুই চলে আয় আমার সাথে। সব আয়োজন তোকেও থাকতে হবে। শহীদ চৌধুরী আর সাজ্জাদ সাহেব বেরিয়ে গেলেন। নীল এক পাশে দাঁড়িয়ে তার মা আর দুই স্ত্রীর দিকে তাকিয়ে হাসলো। তার মনে হলো এক দীর্ঘ নাটকের পর অবশেষে এক সুন্দর বসন্তের সূচনা হলো। যে নিধি তাকে ঘৃণা করত, সে আজ নীলের পরিচয় জেনে নয় বরং নীলের ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তার কাছে ফিরতে চাইছে। আর আদিবা তো শুরু থেকেই তার হৃদয়ের রানী। নীল মনে মনে ভাবল, ছদ্মবেশ ধরে আমি হয়তো অনেক কষ্ট পেয়েছি, কিন্তু শেষে আমি দুটো এমন হিরে পেয়েছি যাদের মূল্য আমার বাবার সব সম্পত্তির চেয়েও বেশি। কেবিন থেকে বড়রা বেরিয়ে যেতেই পরিবেশ মুহূর্তেই বদলে গেল। এতক্ষণ যারা কান্নাকাটি আর আবেগ নিয়ে ব্যস্ত ছিল, সেই নিধি আর আদিবা এখন দুই পাশ থেকে নীলের দিকে রাগে চোখে তাকিয়ে আছে। নীল দেখল পরিস্থিতি বেগতিক। তার সেই দাপুটে বসভাব এখন উধাও। তোমরা আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? আমি কি কোনো ভুল করেছি? একদম একটা কথা বলবি না, মুখে একদম তালা দিয়ে রাখ। আরে আদিবা, তুমি আমাকে তুই করে বলছো কেন? আমি তো তোমার স্বামী, আর সম্পর্কে তোমার বড় হই। তুই বলবো না তো কি বলবো? তুই এতদিন আমার সাথে নাটক করেছিস। আমরা তোকে চাকর ভেবেছি, পিয়ন ভেবেছি, কত কথা শুনিয়েছি, আর তুই মনে মনে হাসছিলি। নিজের আসল পরিচয় লুকিয়ে রেখে তুই আমাদের নিয়ে পরীক্ষা নিচ্ছিলি। আজকে তুই শেষ, তোর কোনো ক্ষমা নেই। আদিবা, এখন কিছু করিস না, শরীরটা এখনো দুর্বল লাগছে। যা করার আজকে রাতে করব দুজন মিলে। ওর এই চাকর শখ আজ আমরা মিটিয়ে দেব। আরে শোনো তো, আমি আসলে দেখতে চেয়েছিলাম তোমরা মানুষ হিসেবে কেমন। নিধি, তুমি তো আমাকে পাত্তাই দিতে না। আর আদিবা, তুমি তো আমাকে ভাইয়া বলতে। এখন এক ধাক্কায় তুইতে নেমে গেলে। চুপ, একদম চুপ। তোর সাথে সব হিসাব বাড়িতে গিয়ে হবে। এখন চল এখান থেকে। সকাল 11টা। নীল আদিবা আর নিধিকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। নিধি এখন অনেকটা সুস্থ, তবে তার মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি। সে লজ্জিত যে সে এমন একজন মানুষকে চিনতে ভুল করেছে, আবার সে খুশি যে শেষ পর্যন্ত নীল তার জীবনেই থেকে যাচ্ছে। হাসপাতাল থেকে বের হতে নীল দেখল মেন গেটের সামনে প্রায় 10 জন সুটাম দেহের বডিগার্ড কালো স্যুট পরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তাদের দেখে সাধারণ মানুষ থমকে দাঁড়াচ্ছে। সবার সামনে দাঁড়িয়ে আছে নাদিম। নীলকে দেখে নাদিম এগিয়ে এসে মাথা নিচু করে সম্মান জানান। স্যার, গাড়ি রেডি। ম্যাডামদের জন্য স্পেশাল এসইউভি আনা হয়েছে।
চলুন স্যার, বাড়ির সবাই আপনাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নীল নাদিমের দিকে এক পলক তাকালো। নাদিম বুঝতে পারল নীল এখন আর সেই ছদ্মবেশী মালি নয়, সে এখন গ্লোবাল গ্রুপের হবু চেয়ারম্যান। নীল আদিবা আর নিধির জন্য গাড়ির দরজা খুলে দিল। আসুন ম্যাডামরা, আপনাদের রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার জন্য দাস প্রস্তুত। দাস না ছাই, দামি দামি গাড়ি আর বডিগার্ড থাকলেই সব মাফ হয়ে যায় না মিস্টার নীল চৌধুরী। সারা জীবন তোকে এই দুই বোনের হুকুম মেনে চলতে হবে। একদম ঠিক বলেছ আপু, আজকে থেকে ওর সব পাওয়ার শেষ। ও গ্লোবাল গ্রুপের বস হতে পারে, কিন্তু বাড়িতে তো আমাদের হাজব্যান্ডই থাকবে। নীল ড্রাইভিং সিটে না বসে পেছনের সিটে দুই বইয়ের মাঝখানে বসলো। গাড়ি চলতে শুরু করলো চৌধুরী ভিলার দিকে। নীল দুজনকে দুহাত দিয়ে জড়িয়ে ধরলো। আদিবার নিধি মুখে রাগ দেখালো, নীলের কাঁধে মাথা রেখে এক বুক প্রশান্তি অনুভব করছিল। নীল জানালার বাইরে তাকিয়ে ভাবলো, পরীক্ষাটা কঠিন ছিল, কিন্তু পুরস্কার হিসেবে যা পেলাম তা পৃথিবীর কোনো ধন সম্পদের সাথে তুলনা করা যায় না। চৌধুরী ভিলার বিশাল ফটক আজ উন্মুক্ত। নীল যখন তার দুই স্ত্রীকে নিয়ে গাড়ি থেকে নামলো তখন ব্যান্ড পার্টির সুর আর আতশবাজির আলোয় চারপাশ মুখরিত। নীল চৌধুরী আজ তার আসল পরিচয়ে নিজের প্রাসাদে ফিরেছে। গাড়ি দরজা খুলতে দেখা গেল নীলের মা সালেহা চৌধুরী ফুলের মালা হাতে দাঁড়িয়ে আছেন। নিধি আর আদিবা দুজনেই আজ নীল পাড়ের দামি শাড়িতে অপার্থিব সুন্দর লাগছে। সাহেলা চৌধুরী দুই বইয়ের কপালে চুমু খেয়ে তাদের গ্রহণ করে নিলেন। আমার বাড়ির লক্ষ্মীরা ঘরে এসো, আজ থেকে এই রাজপ্রাসাদের আসল মালিক তোমরা দুজনেই। নিধি আর আদিবা ডান পা বাড়িয়ে একসাথে ঘরে ঢুকলো। বাড়ির ভৃত্য আর বডিগার্ডরা মাথা নিচু করে তাদের সম্মান জানালো। নিধি চারপাশ দেখে অবাক হয়ে ভাবলো, এই সেই নীল যাকে আমি চাকর ভেবে অপমান করেছি। সবাই যখন ড্রয়িং রুমে বসলো তখন নীল একটু আরাম করে সোফায় হেলান দিল। নিধি আর আদিবা তার দুই পাশে রাগী চোখে তাকিয়ে আছে। কি ব্যাপার, তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? তোমাদের বরণ কি পছন্দ হয়নি? বরং ঠিক আছে, কিন্তু তোমার ওই নাটকটা একদম ঠিক ছিল না নীল। তুমি কেন আমাদের সাথে এই ছদ্মবেশ খেলা খেললে? আমাকে কত নিচে নামিয়েছো তুমি ভেবে দেখেছো? আর আমাকে কেন ভাইয়া ডাকিয়েছো? তুমি কি জানো আমার কতটা খারাপ লাগছে এখন? এত বড় একজন মানুষ হয়ে আমাদের সাথে বাচ্চার মতো খেলা করলে। নিধি, তোমাকে মানুষ হিসেবে চিনতে হলে আমাকে নিচেই নামতে হতো। আর আদিবা, তোমার নিঃস্বার্থ ভালোবাসাটা পাওয়ার জন্যই আমি সাধারণ সেজেছিলাম। আজ তোমাদের নীল চৌধুরী নয়, বরং ওই গরিব নীলই বেশি আপন, ঠিক কি না? নিধি আর আদিবা কথা খুঁজে পেল না। তারা বুঝতে পারল নীলের এই পরীক্ষা তাদের দুজনকে জীবনের শ্রেষ্ঠ শিক্ষা দিয়েছে। রাত বাড়ার সাথে সাথে বিয়ের আয়োজন শুরু হলো। যেহেতু নীতির সাথে নীলের ডিভোর্স পেপার রেডি হয়ে গিয়েছিল, তাই আজ আবার নতুন করে বিয়ে পড়ানো হচ্ছে। আদিবা তো আগেই বিয়ে করেছে, কিন্তু আজ সেও নতুন বইয়ের সাজে কবুল পড়ল। সাজ্জাদ সাহেব অত্যন্ত তৃপ্তির সাথে দুই মেয়েকে নীলের হাতে তুলে দিলেন। কাজী সাহেব বিয়ে সম্পূর্ণ করলেন। পুরো চৌধুরী ভিলা তখন উল্লাসে ফেটে পড়ল। বাসর ঘরটি সাদা গোলাপ আর সুগন্ধি মোমবাতি দিয়ে সাজানো। নীলঘরের মাঝখানে দাঁড়িয়ে মুচকি হেসে দুই স্ত্রীর দিকে তাকালো। সে আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কি ব্যাপার, এখন তো আমরা ঘরে একা। এবার কি কোনো হুকুম আছে তোমাদের, নাকি মালিকে দিয়ে আবার ঘর পরিষ্কার করাবে? নীল, তুই কি ভেবেছিস সব নাটক এইভাবে শেষ হয়ে যাবে? তুই আমাদের অনেক কাঁদিয়েছিস। একদম ঠিক, এই তো আমাদের সাথে নাটকের শাস্তি এখন পাবি। তোকে আজ আমরা কেউ ছাড়বো না। এই বলে নিধি আর আদিবা দুজন একসাথে নীলের উপর ঝাঁপিয়ে পড়ল। আরে বাপরে বাপ, যেভাবে রোমান্টিক অত্যাচার চলছে বেঁচে থাকি কিনা সন্দেহ। আমি গেলাম, দর্শকরা বেঁচে থাকলে আবার দেখা হবে। প্রিয় দর্শকরা, আজকের গল্প এখানেই শেষ হলো। যারা এতক্ষণ যাবৎ গল্পটি শুনেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। আর গল্পটা কেমন লাগলো ও নেক্সটে কী ধরনের গল্প চান অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলে যাবেন না কিন্তু। তাহলে সবাই পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। সেই পর্যন্তই আল্লাহ হাফেজ।